লোডের চ্যাপ্টার এর ভিতরে চ্যাপ্টার 2 তে গেলে আমরা আর্থকুয়েক লোডের চ্যাপ্টারটা দেখতে পাবো। এখানে এই লোডের ভিতরে চ্যাপ্টার 2 পার্ট 6 চ্যাপ্টার 2 লোডস অ্যান্ড বিল্ডিং। তো এখানে ডেড লোড লাইভ লোড আমরা দেখছি এবং উইন্ড লোডটা আমরা পরে দেখব। এখন আগে আর্থকুয়েক লোডটা আমরা দেখব। তো এখানে তো 2.5 চ্যাপ্টার 6 এর পার্ট 6 এর চ্যাপ্টার 2.5 এটা হলো আর্থকুয়েক লোডের চ্যাপ্টার। তো এখান থেকে যে গাইডলাইনগুলো দেওয়া আছে সেই অনুযায়ী আমাদেরকে ইট্যাপসে আর্থকুয়েক লোড অ্যাপ্লাই করতে হবে। সাথে সাথে আমাদের যে ম্যানুয়াল ক্যালকুলেশন আছে সেটাও এখান থেকে ক্যালকুলেট করতে হবে। তো বিএনপিসির যে ক্যালকুলেশনটা সেটা মূলত এএসসি 705 কোড থেকে কোডের বেসিসে করা। তো এখানে প্রথমেই আমরা দেখব যে আসলে আমাদের আর্থকুয়েক লোডের জন্য কি বের করতে হবে। মূলত আমাদের ক্যালকুলেশনটা কিসের উদ্দেশ্য হবে। মূলত আমাদের প্রাথমিক অবস্থায় ক্যালকুলেশনটা হবে বেস শেয়ার ক্যালকুলেশন। বেস শেয়ার হলো টোটাল যে পরিমাণ লোড আর্থকুয়েকের ফলে একটা বিল্ডিংয়ের উপরে অ্যাপ্লাই হবে সেটা হলো বেস শেয়ার। তো বেস শেয়ার ক্যালকুলেশন এর তোমরা দেখছো অবশ্যই, তোমরা অ্যানালাইসিসের সাবজেক্টের ভিতরে তোমরা এই আর্থকুয়েক লোডের ক্যালকুলেশন দেখছো। তো সেখানে আমরা যদি যাই বেস শেয়ার ক্যালকুলেশনের জেনারেল ইকুয়েশন কি, বেস শেয়ার ক্যালকুলেশন জেনারেল ইকুয়েশন হলো এসএডব্লিউ, ভি ইজ ইকুয়াল টু এসএডব্লিউ। তো একটু দেখি সিসমিক জোন ইম্পর্টেন্স, সিসমিক ওয়েট, এই এখানে আমাদের ইকুইভ্যালেন্ট আমাদের যে আর্থকুয়েক অ্যানালাইসিস সেটা বিভিন্ন ধরনের ক্যাটাগরিতে ভাগ করা যায়। একটা হলো লিনিয়ার অ্যানালাইসিস, আরেকটা হলো নন লিনিয়ার অ্যানালাইসিস, একটা স্ট্যাটিক এবং একটা ডাইনামিক। তো ইকুইভ্যালেন্ট স্ট্যাটিক অ্যানালাইসিস হলো আমাদের প্রাইমারি লেভেলে যেই অ্যানালাইসিসটা আমরা করব সেটা এইটার বেসিসটা কি, এটা হলো নন লিনিয়ার লিনিয়ার স্ট্যাটিক অ্যানালাইসিস। তো এই অ্যানালাইসিসের ক্যালকুলেশনটাই আমরা মূলত প্রাথমিক অবস্থায় করতে হবে এবং যে কোনো একটা মডেলের কাজ শুরুর সময় আমাদেরকে প্রথমে এই লোড অ্যাপ্লাই করতে হবে। তারপরে সেইটার বেসিসে আমরা অন্যান্য যেই অ্যানালাইসিস পদ্ধতিগুলো আছে, যেমন রেসপন্স স্পেকট্রাম অ্যানালাইসিস, তারপরে আছে পুশওভার অ্যানালাইসিস, টাইম হিস্ট্রি অ্যানালাইসিস, এইগুলো মূলত ইকুইভ্যালেন্ট স্ট্যাটিক অ্যানালাইসিসের বেসিসই হবে। এই লোড কেসটা আগে তৈরি করে তারপরে লোড অ্যাপ্লাই করে তারপরে ওইগুলো ফার্দার আমাদেরকে কাজ করতে হবে। তো এখানে মূল বিষয় হলো ডিজাইন বেস শেয়ার। ডিজাইন বেস শেয়ারটা কি, ডিজাইন বেস শেয়ার কি সেটা জানতে হবে। ডিজাইন বেস শেয়ারটা আমি আগেও বললাম যে আর্থকুয়েকের ফলে যে পরিমাণ ফোর্স, ল্যাটারাল ফোর্স বিল্ডিংয়ের বেইজে ইনডিউস হয় সেটাই হলো ডিজাইন বেস শেয়ার। তো এইটার যদি তোমরা ডেফিনেশন দেখতে চাও তাহলে ইন্ট্রোডাকশনে গেলে তোমরা ডেফিনেশন দেখতে পাবা। এই যে বেস শেয়ার আছে, টোটাল ডিজাইন ল্যাটারাল ফোর্স ফর শেয়ার ডিউ টু আর্থকুয়েক অ্যাট দ্য বেস অফ দ্য স্ট্রাকচার। যে কোনো কিছু না বুঝতে পারলে এখানে টার্মিনোলজিতে খুঁজবা ইন্ট্রোডাকশনে। এইখানে কিছু ইন্ট্রোডাকশন আছে, এখানে ডেফিনেশন অ্যান্ড জেনারেল কি বলে এটাকে, জেনারেল রিকোয়ারমেন্টস, এটার ভিতরে কিছু ইন্ট্রোডাকশন আছে, মানে আছে আর কি, ডেফিনেশনস আছে, টার্মিনোলজির ডেফিনেশন। তো আমরা বেস শেয়ার দেখলাম। তো বেস শেয়ারের মেইন ইকুয়েশন হলো ভি ইজ ইকুয়াল টু এস এ ডাব্লিউ। তো ভি ইজ ইকুয়াল টু এস এ ডাব্লিউ থেকে আমরা কীভাবে এই ক্যালকুলেশনগুলো নিয়ে আসতে পারি। এখানে ডাব্লিউ হলো সিসমিক ওয়েট অফ দ্য বিল্ডিং আর এস এ হলো স্পেকট্রাল এক্সিলারেশন। ডাব্লিউ সিসমিক ওয়েট অফ দ্য বিল্ডিং মানে কি, এখানে টোটাল ডেড লোড প্লাস হলো একটা নির্দিষ্ট পোর্শনের লাইভ লোড অ্যাড হবে।
এই ওয়েটের ভিতরে এখানে বলা আছে টোটাল সিসমিক ওয়েট অফ দ্য বিল্ডিং ডিফাইন্ড ইন দ্য সেকশন 2.5.7.3। এই সেকশনে গেলে আমরা বুঝতে পারবো যে সিসমিক ওয়েটটা কতটুকু। তো 2.5.7.3, আমরা 2.5.7.3টা একটু ঘুরে আসি। এখানে এই যে 2.5.7.3, এখানে আছে সিসমিক ওয়েট। তো সিসমিক ওয়েটের ক্ষেত্রে এখানে বলা আছে ফর লাইভ লোড আপ টু অ্যান্ড ইনক্লুডিং 3 কিলোনিউটন পার মিটার স্কোয়ার, মানে 3 কিলোনিউটন পার মিটার স্কোয়ার পর্যন্ত যদি লাইভ লোড থাকে বিল্ডিং স্ট্রাকচারের উপরে, তাহলে এ মিনিমাম অফ 25% অফ দ্য লাইভ লোড শ্যাল বি অ্যাপ্লিকেবল। এটার ভিতরে মানে সিসমিক ওয়েটের ভিতরে এই লাইভ লোডটা অ্যাপ্লিকেবল হবে কতটুকু, 25% টোটাল লাইভ লোডের। তো এর আগে আমরা দেখবো যে ডেড লোডটা কতটুকু আছে। এখানে আছে সিসমিক ওয়েট ডাব্লিউ ইজ দ্য টোটাল ডেড লোড অফ দ্য বিল্ডিং স্ট্রাকচার, মানে আমার টোটাল যে বিল্ডিং এর যে ওয়েট আছে, ডেড লোড আছে, স্ট্রাকচারের সেলফ ওয়েট এবং সাথে সাথে ফ্লোর ফিনিশ পার্টিশন ওয়াল, মানে ডেড লোড যতগুলো আছে টোটাল ডেড লোডটা সিসমিক ওয়েটের ভিতরে আসবে। এরপরে কি আসবে, এরপরে লাইভ লোডের একটা পোর্শন আসবে। এখন সবসময় তো একই রকম পার্সেন্টেজ আসবে না। যখন লাইভ লোডটা কম মানে 3 কিলোনিউটন পার মিটার স্কোয়ার পর্যন্ত, তখন আমার 25% অফ দ্য লাইভ লোড এই সিসমিক ওয়েটের ভিতরে ইনক্লুড হবে। আর যখন 3 কিলোনিউটন পার মিটার স্কোয়ার বেশি আছে, 3 কিলোনিউটন পার মিটার স্কোয়ার যখন বেশি হয়ে যাবে, তখন হলো আমার 50% অফ দ্য লাইভ লোড, মানে লাইভ লোডের 50%টাই সিসমিক ওয়েটের ভিতরে আসবে। আর টোটাল ওয়েট মানে 100% অফ দ্য প্রাইমারি হেভি ইকুইপমেন্ট অর রিটেইনড লিকুইড অর এনি imposed load sustained in nature shall be included। এই যে রিটেন লিকুইড মানে আমার এই বিল্ডিং এর ভিতরে যদি কোনো সুইমিং পুল থাকে, ওয়াটার ট্যাঙ্ক থাকে, সেটার টোটাল লোডটাই আমার এই মানে রিটেন লিকুইড, বা এখানে বলা যাইতে পারে যদি কোনো ট্যাঙ্ক থাকে সোজা হিসাবে বললে। তো এই যদি যেমন সুইমিং পুলের যেই পানিটা, এটা ওয়াটার ট্যাঙ্কের মতো আপ ডাউন করে না, তো সেক্ষেত্রে এটার 100% লোডটা আমি ধরতে হবে এখানে। তো আমরা দেখলাম যে সিসমিক ওয়েটের ভিতরে কি থাকবে। এতটুকু বুঝতে কারো অসুবিধা আছে? আচ্ছা, আমাদের সিসমিক ওয়েট বের করার পরে আমরা যে মেইন ক্যালকুলেশনটা সেটা হলো এসএ ক্যালকুলেশন, মানে স্পেকট্রাল এক্সিলারেশন, ল্যাটারাল সিসমিক ফোর্স কোফিসিয়েন্ট ইনক্লুডেড, ইউজ ক্যালকুলেটেড ইউজিং ইকুয়েশন এখানে দেওয়া আছে। এই ইকুয়েশনগুলো দেখতে হবে, তারপরে টাইম পিরিয়ড, বিল্ডিং টাইম পিরিয়ড ক্যালকুলেট করতে হবে, এটা বলছে। তো এসে কিভাবে ক্যালকুলেশন করব সেটা আমরা একটু দেখি। আমরা আগে ক্যালকুলেশন প্রসিডিউরটা সম্পর্কে অল্প কিছু আলোচনা করে তারপরে আমরা এক্সেলে কিভাবে ক্যালকুলেশন করছি সেটা দেখো। এই যে স্পেকট্রাল এক্সিলারেশনের ইকুয়েশন হলো 6.2.34। তো এইটা, এই ইকুয়েশনের মাধ্যমে আমরা স্পেকট্রাল এক্সেলারেশন বের করতে পারবো। এখানে প্রথমে আছে এস এ ইজ ইকুয়াল টু 2/3 অফ জেড আই সি এস বাই আর। তো এখানে কি কি কোনটা দ্বারা কি বোঝায়, এখানে জেড হলো সিসমিক জোন কোফিসিয়েন্ট অ্যাজ ডিফাইন্ড ইন সেকশন 2.5.4.2। তারপরে আই হলো ইম্পর্টেন্স ফ্যাক্টর, আর হলো এখানে রেসপন্স রিডাকশন ফ্যাক্টর, আর সিএস হলো এখানে সিএস নর্মালাইজড এক্সিলারেশন রেসপন্স স্পেকট্রাম, নর্মালাইজড এক্সিলারেশন রেসপন্স স্পেকট্রাম হুইচ ইজ এ ফাংশন অফ স্ট্রাকচার বিল্ডিং পিরিয়ড, মানে বিল্ডিং পিরিয়ডের একটা ফাংশন সিএসটা। তো এই সিএসটা জানতে হলে আগে আমাদের বিল্ডিং পিরিয়ড বের করতে হবে। বিল্ডিং পিরিয়ড বা ন্যাচারাল পিরিয়ডটা কি সেটা যদি আমরা একটু জানতে চাই, তাহলে আবার আমরা ডেফিনেশন চ্যাপ্টারে যাব, ইন্ট্রোডাকশন। এই যে তোমাদের যে হচ্ছে এটা তো দেখাইছিলাম, ফ্লেক্সিবল আর হইলো রিজিড কখন হয়।
আমাদের ডায়াফ্রাম অ্যাসাইন করা শিখেইছি, তাই না? তো ডায়াফ্রাম অ্যাসাইনমেন্ট ফ্লেক্সিবল, সেমি রিজিড আর রিজিড তো দেখাইছি। তো এখানে বিল্ডিং এর টাইপও রিজিড এবং ফ্লেক্সিবল হয়, এটা আমরা উইন্ডলোডের ক্ষেত্রে দেখব। এখন আপাতত যেটার জন্য আসছিলাম, টাইম পিরিয়ড। টাইম বিল্ডিং ন্যাচারাল পিরিয়ড অথবা টাইম পিরিয়ড নামে এটা থাকে। এই যে ফান্ডামেন্টাল পিরিয়ড, fundamental period of vibration of building for lateral motion is in direction considered। মানে টাইম পিরিয়ডটা আসলে কি? টাইম পিরিয়ড হলো একটা সাইকেল অফ দ্য ভাইব্রেশন কমপ্লিট করতে, একটা মানে ভাইব্রেশনে এক সাইকেল কমপ্লিট করতে এই বিল্ডিংয়ে কতটুকু টাইম লাগে, সেটা হলো বিল্ডিং টাইম পিরিয়ড। আমরা তো দেখছি অসিলেশন এন্ড ভাইব্রেশন এগুলো সম্পর্কে পড়ছি। তো এখানে টাইম পিরিয়ড হলো একটা সাইকেল ভাইব্রেশনের, একটা সাইকেল কমপ্লিট করতে কতটুকু সময় লাগে, সেটা হলো টাইম পিরিয়ড। তো এখানে যদি আমরা আবার যাই ক্যাটাগরি, তো টাইম পিরিয়ডের উপর ভিত্তি করে আমাদেরকে সিএস বের করতে হবে। এখন সিএস এর ভিতরে আরো অনেকগুলো ফ্যাক্টরস আছে, এখানে এস আছে। এস হলো আমাদের এই সিএস এর মোটামুটি মোট চারটা সূত্র। চারটা সূত্রের ক্ষেত্রে টাইম পিরিয়ডের উপর ভিত্তি করে আমরা কোন সূত্রটা ইউজ করব সেটা সিলেক্ট করব। তার আগে তাহলে টাইম পিরিয়ডটা ক্যালকুলেট করতে হবে। এই যে টি ইজ ইকুয়াল টু স্ট্রাকচার বিল্ডিং পিরিয়ড অ্যাজ ডিপেন্ড ইজ সেকশন 2.5.7.2। এটা আমরা আবার এই যে টাইম পিরিয়ডে চলে যাই, এখানে সিসমিক ওয়েটের পাশে 7.2তে হলো টাইম পিরিয়ড। এই the building period t in second may be approximated by the following formula: t is equal to ct hn to the power m। এখানে ct হলো একটা ফ্যাক্টর আর hn হলো বিল্ডিং এর হাইট। বিল্ডিং এর হাইট কত, আহ, কোথা থেকে কতটুকু? বিল্ডিং এর হাইট হলো আমার বেস থেকে টোটাল মানে কমপ্লিট স্টোরি পর্যন্ত আর কি। যেমন বেস বেস থেকে আমার রুফ পর্যন্ত, বেস থেকে রূপ পর্যন্ত মানে হলো আমরা উপরে যে স্টেয়ার কেজের উপরে যে শিলাকোঠা থাকে, তারপরে ওয়াটার ট্যাঙ্ক থাকে, লিফটের মেশিন রুম থাকে, এইগুলা বাদ দিতে হবে। তো টাইম পিরিয়ডের জন্য এইচএন কতটুকু? এইচএন যদি আমার 10 তলা বিল্ডিং হয় তাহলে 10 তলায় 100 ফিট প্লাস হলো বেইজের ডেপথ। হ্যাঁ, আমার ফাউন্ডেশনের ডেপথ পর্যন্ত আর কি। তো এটা হলো এইচএন। আর সিটির ভ্যালু আমরা দেখব এবং এম এর ভ্যালুটাও দেখব। সিটি এবং এম এটা এখানে দেয়া আছে এই যে টেবিল 6.2.20 ভ্যালুস অফ দ্য কোফিসিয়েন্ট এস্টিমেট অ্যাপ্রক্সিমেট পিরিয়ড। তো এখানে কংক্রিট মোমেন্ট রেজিস্টিং ফ্রেমের ক্ষেত্রে সিটি এর ভ্যালু 0.0466 আর এম এর ভ্যালু 0.9। তো এই ভ্যালুটা বসাইলে তার সাথে সাথে হ্যাঁ বলো। বল। ভাই এটা কি আমাদের হচ্ছে এক্সেল ফাইলে করাবেন নাকি জাস্ট হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ম্যানুয়াল আমি ক্যালকুলেশন বিএনবিসি করতে থেকে হবে? দেখাইয়া এক্সেল ফাইলে আমি পুরো ক্যালকুলেশনের প্রসিডিউরটা আবার ডিসকাশন করবো এখনই। ওকে ভাই। তো এই সিটি আর এম, ঠিক আছে, এই সিটি আর এমটা আমরা এখান থেকে নিব। কংক্রিটের জন্য কংক্রিট মুভমেন্ট রেজিস্টিং ফ্রেম যদি হয় সেক্ষেত্রে এইটা, স্টিল মুভমেন্ট রেজিস্টিং ফ্রেমের ক্ষেত্রে এইটা, আর এক্সেন্ট্রিক্যালি ব্রেস্ট ফ্রেমের স্টিল ফ্রেমের ক্ষেত্রে এই ভ্যালুটা নিতে হবে। তো এখান থেকে সিটি এবং এম পাওয়ার পরে আমরা টি এর ভ্যালুটা ক্যালকুলেশন করতে পারলাম। হ্যাঁ, টাইম পিরিয়ডের উপর ভিত্তি করে আমরা সিএস বের করবো, এটা আগেও বলছি। তো আমরা আবার একটু বিগিনিংয়ে চলে যাই। হ্যাঁ, এই যে ফাংশনগুলো এখানে দেখতে পাইতেছি, এস আছে, টি আছে, টি এর ভ্যালু আমরা পাইলাম, টিবি টিসি, টিবি টিসি টিডি আছে, ঠিক আছে। এই যে টিসি আছে, টিডি আছে, টি আছে, টি এর ভ্যালুটা আমরা দেখলাম, ইটা আছে, এস আছে। এসটা কি? এস হলো সাইট is soil factor which depends on the site class and is given in the table 6.2.16। সাইট ক্লাসটা কিভাবে ডিফাইন করব? এটা হলো সয়েলের ফ্যাক্টর, মানে একটা সয়েল ফ্যাক্টর যেটা কিসের উপর ভিত্তি করে আসবে? সাইট ক্লাস।
সাইট ক্লাস কয় ধরনের হয়? এসসি, এসডি, এসবি, এসসি, এসডি। হ্যাঁ, বাংলাদেশে বেশিরভাগ ক্ষেত্রে এসসি আর এসডি হবে। বাংলাদেশে এসবি সয়েল বা এসএ সয়েল নাই। তাহলে আমরা সাইট ক্লাসটা কিভাবে ডিফাইন করব? সাইট ক্লাস ডিফিনেশনের জন্য প্রথমেই যদি আমরা আসি যে সাইট ক্লাসিফিকেশন বেসড অন দ্য সয়েল প্রপার্টিস, এখানে 6.2.13 টেবিল এখানে দেয়া আছে যে কোন ধরনের সয়েল এর ক্যারেক্টার কীরকমের হয় এবং এটার সাইট ক্লাসটা কীরকমের হবে। এখানে তিনটা টেস্টের কথা আছে। শিয়ার ওয়েভ ভেলোসিটি, শিয়ার ওয়েভ ভেলোসিটি টেস্ট করতে হবে। যদি সেটা না থাকে তাহলে এসপিটি ভ্যালু, হ্যাঁ, আর হলো আনট্রেন্ড শিয়ার স্ট্রেংথ। তো এই তিনটা টেস্টের ডাটা যে কোনো একটা থাকলে আমরা সাইট ক্লাসটা ডিফাইন করতে পারবো, কিন্তু সব ক্ষেত্রে আমরা এসপিটি দিয়ে সাইট ক্লাস ডিফিনেশন করা যাবে না। যেমন এস এ রক, এই রক বা এস এ ক্লাস সয়েলের ক্ষেত্রে এখানে আমার শিয়ার ওয়েভ ভেলোসিটির মাধ্যমে বের করতে হবে। আবার দেখা গেছে এই যে এস ই সয়েল, তারপর S2 সয়েল, এইগুলো সব মানে আমরা এসপিটি দিয়ে করতে পারবো না, S1ও করতে পারবো না। আমরা শুধুমাত্র এসপিটি দিয়ে কোনটা কোনটা ডিফাইন করতে পারবো? এসডি, এসসি আর হলো এসবি। এখন এই যে তিনটা সয়েল কিভাবে আমরা এসপিটি দিয়ে ডিফাইন করবো? এসপিটি ভ্যালুটা কি আসলে? এসপিটি ভ্যালু হলো স্ট্যান্ডার্ড পেনিট্রেশন টেস্টে এন ভ্যালু হলো সেই ভ্যালু যেটা 30 সেন্টিমিটার প্রবেশ করাতে মানে যতটুকু লাগে আর কি। 6 ইঞ্চি, 6 ইঞ্চি, 6 ইঞ্চি, তিনটা কত? 18 ইঞ্চি প্রবেশ করানো হয় ব্লো দেওয়ার মাধ্যমে, মানে আঘাত করার মাধ্যমে। তো প্রথম 6 ইঞ্চি বাদে পরের 12 ইঞ্চি, মানে 12 ইঞ্চিতে 30 সেন্টিমিটার হয়। তো সেইটা প্রবেশ করাইতে যতগুলো হ্যামারিং মানে আঘাত করতে হয় সেগুলো হলো এন ভ্যালু। তো এই এন বারটা আবার বের করার একটা ইকুয়েশন আছে। এন ভ্যালু মানে এই এসপিটি ভ্যালু আর ওই ফিল্ড এন ভ্যালু ওইটা এক না। এন বারের একটা ক্যালকুলেশন আছে, তোমাদেরকে যদি দেখাই এন বার, এটা হলো এই এন বার ইজ ইকুয়াল টু সামেশন ডিআই বাই সামেশন ডিআই বাই এনআই। আমি এটা ক্যালকুলেশন দেখাবো, তোমরা জাস্ট এটা দেখে রাখো যে এন বারের মান যদি তোমার 50-র চাইতে বেশি হয় তাহলে এসবি, আর যদি 15 থেকে 50-র ভিতরে হয় তাহলে হবে এসসি, আর 15-এর লেস দেন 15 হলে কত? এসডি। এই সয়েল টাইপগুলো তোমরা দেখলা। তো এখানে এখানে কেউ কি জয়েন করতে চাইতেছে নাকি? মনির, আচ্ছা। হ্যাঁ জি জুবাইর ভাই, বলো। মনিরে বলতেছিলাম আমরা তো সাইডে যখন বোরিং করি তখন তো একের অধিক বোরিং করি। তো এক একটা বোরিং এ আবার এভারেজ এসপিটির মান আবার চেঞ্জেস আছে। তাহলে আমরা কোন এসপিডিটা নিয়ে কাজ করব, বা কোন বোরিং এর এসপিডিটা নিয়ে কাজ করব? আচ্ছা, এখানে অ্যাভারেজ বলতে এখানে 10টা 15টা 20টা পর্যন্ত আমাদের লাগতে পারে, টেস্ট এসপিটি নিয়ে লাগতে পারে, বোরহোল হইতে পারে। তো সেক্ষেত্রে যেইটা ম্যাক্সিমাম প্লেস গভর্ন করে, আমি তো যেমন ভাবতেছি কি রে ভাই। হ্যাঁ এটা অফ করো। যদি আবার 5টা 100 ফিটের বোরিং থাকে সেক্ষেত্রে আমরা 5টাই কিন্তু ইউজ করব না। মানে 5টা ভ্যালুর ভিতরে যেটা, যেমন 3টা আছে এক রকমের, 2টা আছে অন্য রকমের। তো এটার অ্যাভারেজ করে দেখবো আসলে। এখানে সবগুলো কনসিডার করা যাবে না। যেমন 4টা আছে একটু ভালো, মানে আর 4টা আসছে এসসি আর একটা আছে এসডি, তাহলে আমরা সয়েল টাইপটার এসডি হিসেবে ধরতে পারবো। ঠিক আছে? মানে আমরা লোয়ার সয়েল নিয়ে কাজ করব। হ্যাঁ হ্যাঁ। তো এখানে মানে এস এস মানে যেটা আমার ম্যাক্সিমাম প্লেস গভর্ন করছে সেটা নিয়ে কাজ করব। লোয়ার সয়েল মানে এসডি এক জায়গায় আছে মানে এসডি সব ইউজ করবে এমন না। ঠিক আছে? মানে যেই জায়গায় যেই সয়েলটা ম্যাক্সিমাম প্লেস রিপ্রেজেন্ট করে ওই সয়েলটাই আমরা এখানে ইউজ করব। ঠিক আছে? এখানে অনেকগুলো অনেক রকমের আসবে, যেটা বেশি আসে ওইটা নিয়ে কাজ করলেই হবে। মানে ভাই এভারেজ এসপিটির আবার এভারেজ করব নাকি? এটা আমরা এসপিটিটা কিভাবে এন ভ্যালুটা বের করবো, এন বারটা কিভাবে বের করবো, এটা আমরা ক্যালকুলেশনটা দেখাবো। এখানে এই ইকুয়েশন দেখে হয়তো নাও বুঝতে পারো, যদি আগে করে থাকো তাহলে বুঝতে পারো। এখন আমরা দেখলাম যে সাইট ক্লাসটা কিভাবে ডিফাইন করা হয়, এবং সাইট ক্লাস থেকে
আমাদের এস এর ভ্যালু বের করতে হবে, তাই না? হ্যাঁ, এস এর ভ্যালুটা আমরা সাইড ক্লাস থেকে কীভাবে নিতে হবে সেটা টেবিল 6.2.16 দেওয়া আছে। টেবিল 6.2.15 এরপরে আছে 16। এই যে এখানে 4টা ভ্যালু তোমরা পাবা সাইড ক্লাসের বা সয়েল টাইপের উপর ভিত্তি করে। সাইড ডিপেন্ডেন্ট সয়েল ফ্যাক্টরস, হ্যাঁ, অ্যান্ড আদার প্যারামিটার্স ডিফাইনিং ইলাস্টিক রেসপন্স স্পেকট্রাম। এর ক্ষেত্রে এস এ সয়েল, এসবি, এসসি, এসডি, এসি এই 4টার জন্য, 5টার জন্য সয়েল ফ্যাক্টর দেওয়া আছে, টিবি, টিসি, টিডি দেওয়া আছে। হ্যাঁ, এই যে এইগুলো আমাদের ভ্যালু এখান থেকে নিতে হবে। যেমন আমরা যদি ধরি সয়েল টাইপ এসসি, তাহলে এস এর মান হবে 1.15, এস টিবি এর মান হবে 0.20, তারপর টিসি এর মান 0.6, টিডি এর মান 2.0। তো এই ভ্যালুগুলো নেওয়ার পরে আমাদের কাজ কি, এটা আমরা এই ভ্যালুগুলো নেওয়ার পরে আমার এই যে টিবি এর মান আমরা ওখান থেকে পাইলাম, টিবি এর মান যদি আর টি এর মানটা আমরা ক্যালকুলেশন করলাম CTHn/m। তো এইখান থেকে কম্পেয়ার করতে হবে, যদি টিবি এর চাইতে টিটা ছোট হয় তাহলে আমরা এই ইকুয়েশন ইউজ করব, CS = S × 1 + T/TB ইন্টু 2.5 ইটা - 1। এখানে ইটাটা কি, এটা হলো ড্যাম্পিং ফ্যাক্টর। এটা তোমরা যদি দেখো এখানে ড্যাম্পিং কারেকশন ফ্যাক্টর অ্যাজ এ ফাংশন অফ ড্যাম্পিং উইথ এ রেফারেন্স ভ্যালু ফর ইটা = 1 ফর 5% ভিসকাস ড্যাম্পিং। এখানে ভিসকাস ড্যাম্পিং মানে ড্যাম্পিংটা কি আসলে? ড্যাম্পিং হলো একটা ক্যারেক্টার, কি ক্যারেক্টার? এনার্জি অ্যাবজর্পশন ক্যারেক্টার। তোমার একটা কিছুর উপরে যদি তুমি ফোর্স দাও, এর জড়তার কারণে অটোমেটিকলি কিছু এনার্জি ডিসিপেট হয়ে যাবে। হ্যাঁ, তো ওইটাই হলো আমার ড্যাম্পিং ফ্যাক্টর আর কি। তো এখানে তোমরা যদি আরো ভালোভাবে ড্যাম্পিং এর ইকুয়েশনটা দেখতে চাও, এখানে চলে যাবা, দেখবা যে এখানে ড্যাম্পিং এর ইকুয়েশন হয় মানে এটা দেয়া আছে হয়তো critical cycle, এই যে damping, the effect of inherent energy dissipation mechanism in a structure due to sliding, friction, etc. that results in reduction of effect of vibration expressed as a percentage of the critical damping for the structure। মানে তোমার যে স্ট্রাকচারের উপরে যখন লোড আসবে, সেই লোডের কারণে যে ভাইব্রেশন হবে, এই ভাইব্রেশনটা মানে এই সরল দোলকের মতো ইনফিনিটি টাইম পর্যন্ত চলতে থাকবে না। এর যে নিজস্ব ওজন আছে, সেই ওজনের কারণে কিছু এনার্জি অ্যাবজর্পশন হবে। এই এনার্জি অ্যাবজর্পশনের কারণে ফার্স্ট যে তোমার অসিলেশনটা হয়েছে, সেই অসিলেশনের তুলনায় সেকেন্ড অসিলেশনটা অনেকটা কমে যাবে। এই যে কমার যে একটা ইফেক্ট বা কমার যে একটা ক্যারেক্টার, এটাকে বলা হয় ড্যাম্পিং। তো এই ড্যাম্পিং এর একটা উজ্জ্বল উদাহরণ তোমরা দেখবা যে ট্যাপেই, তাইওয়ানের ট্যাপেই টাওয়ার মেবি এর নাম আছে, ওইটা উইন্ডের জন্য অনেক বেশি উইন্ড ইফেক্ট আসে এবং আর্থকুয়েক তো অনেক ফ্রিকুয়েন্টলি হয়। সেটার জন্য ওইটার উপরে একটা আর্টিফিশিয়াল ড্যাম্পিং দেওয়া আছে, যার ফলে তোমার আর্থকুয়েকে যখন বা উইন্ডে যখন লোডটা আসে, যে ডিসপ্লেসমেন্টটা হয়, সেই ডিসপ্লেসমেন্টটা অতি তাড়াতাড়ি আর কি ও রিকভার করে ফেলে। এটা আরও সামনে আমি দেখাবো। তো ড্যাম্পিং মূলত এতটুকু আপাতত জানলেই হবে। তো এখানে এটা হলো ড্যাম্পিং ফ্যাক্টর। ইটার মান আমরা 5% ভিসকাস ড্যাম্পিং এর জন্য ইটার মান 1 ধরতে পারবো, এখানে বলা আছে। আর ইটার মান এখানে চেঞ্জ হইতে পারে, কিন্তু চেঞ্জের ক্ষেত্রে সাধারণত চেঞ্জ হয় না। এটাই যে ইপসাইলনের উপর ভিত্তি করে এটা চেঞ্জ হইতে পারে। where epsilon is the viscous damping ratio for the structure expressed in the percentage of the critical damping। আপাতত আমরা এতটুকুই ড্যাম্পিং নিয়ে আগাই। তারপরে এখানে আমাদের এই যে যদি আমার টি এর মানটা টিবি এবং টিসি এর মাঝখানে থাকে, তাহলে আমরা কি ইকুয়েশন ইউজ করব? এই ইকুয়েশনটা ইউজ করব সিএস এর ক্যালকুলেশনের ক্ষেত্রে। আবার যদি আমাদের টিসি থেকে বড় থাকে কিন্তু টিডি থেকে ছোট থাকে, তাহলে এইটা ইউজ করতে হবে। আর যদি টিডি এর চাইতে বড় কিন্তু 4 সেকেন্ডের চাইতে কম থাকে, তাহলে আমার ক্যালকুলেশনের ইকুয়েশন হবে এইটা।
তো এখান থেকে সিএস এর ভ্যালু ক্যালকুলেশন করার পরে একদম ইজি আর কি, জেড আই সিএস পাইলাম। তো এখানে আর বাকি আছে তাই না, আর হলো রেসপন্স রিডাকশন ফ্যাক্টর, এটা কোথায় দেওয়া আছে 6.2.19, আমরা যদি 6.2.19 এ যাই সেখান থেকে রেসপন্স রিডাকশন ফ্যাক্টর পাবো। এইটা কি কি বিষয়ের উপরে ভিত্তি করে আমরা পাবো, একটা হলো সিসমিক ডিজাইন ক্যাটাগরি, আর হলো এখানে বিল্ডিং সিস্টেম, সিসমিক ফোর্স রেজিস্টিং সিস্টেম। এখানে ডিজাইন ক্যাটাগরি তুমি কিভাবে ডিফাইন করবা, ডিজাইন ক্যাটাগরি কিন্তু আমরা এখন পর্যন্ত পাইনি। তো সিসমিক ডিজাইন ক্যাটাগরি যদি আমরা দেখতে চাই যাতে হবে টেবিল 6.2.18, এখানে দেওয়া আছে যে আমার সাইট ক্লাসের উপরে ভিত্তি করে, অকুপেন্সি ক্যাটাগরির উপরে ভিত্তি করে, এবং এই যে জোন কোন জোনে বিল্ডিংটা অবস্থিত সেটার উপর নির্ভর করে কি হবে, আমরা এই যে সিসমিক ডিজাইন ক্যাটাগরিটা বের করতে পারি। তো এখানে সিসমিক ডিজাইন ক্যাটাগরি ধরলাম আমার সাইট ক্লাস এসসি এবং একটা রেসিডেন্সিয়াল বিল্ডিং, সেক্ষেত্রে রেসিডেন্সিয়াল বিল্ডিং, এবং সেক্ষেত্রে অকুপেন্সি ক্যাটাগরি হবে 2, আর জোন যদি ঢাকার ভিতরে হয় জোন 2। তো সেক্ষেত্রে আমরা এই তিনটা, প্রথমে আমরা অকুপেন্সি ক্যাটাগরি দেখব 1 2 3 এর জন্য এইটা এবং 4 এর জন্য এইটা, আর জোনের জন্য জোন যদি 2 হয় তাহলে এই জোন বরাবর আসবো কলাম বরাবর, আর এসসি এর রো বরাবর, তাহলে ডিজাইন ক্যাটাগরি সি পাবো। তো এই যে ডিজাইন ক্যাটাগরি, এটার মাধ্যমে আসলে আমরা কি বের করতে পারবো, এখান থেকে আমরা রেসপন্স রিডাকশন ফ্যাক্টরে যাব। তারপরে এখানে প্রথম যে সিস্টেমটা আছে বিয়ারিং ওয়াল সিস্টেম, আমরা বিয়ারিং ওয়াল সিস্টেম নিয়ে কাজ করব না, বিল্ডিং ফ্রেম সিস্টেম, এটা হলো শিয়ার ওয়াল আর হলো ব্রেসিং স্টিল। স্টিল এই সিস্টেমটা হলো স্টিল মুভমেন্ট রেজিস্টিং ফ্রেমের ক্ষেত্রে, কিন্তু আমরা যাব কংক্রিট মুভমেন্ট রেজিস্টিং ফ্রেম, সেটা হলো পাবো কোথায় 3204 পৃষ্ঠায়, যে স্পেশাল রেইনফোর্সড কংক্রিট মুভমেন্ট ফ্রেমস, ইন্টারমিডিয়েট রেইনফোর্সড কংক্রিট মুভমেন্ট ফ্রেমস, অর্ডিনারি রেইনফোর্সড কংক্রিট মুভমেন্ট ফ্রেমস। এখানে আসার পরে আমাদের প্রথমেই দেখতে হবে ডিজাইন ক্যাটাগরি। তো আমরা পাইছি কি সিসমিক ডিজাইন ক্যাটাগরি সি। তো সি এর ক্ষেত্রে আমি স্পেশাল কি করতে পারবো, এখানে বলা হয়েছে নো লিমিট, মানে আমার কোনো লিমিটেশন নাই, আমি যে কোনো হাইটের বিল্ডিং করতে পারবো, এই যে হাইট লিমিটস। স্পেশাল যদি আমি ধরি, তাহলে ইন্টারমিডিয়েটের ক্ষেত্রেও বলা আছে নো মিড লিমিট, বাট বলা আছে অর্ডিনারি ক্ষেত্রে কি আছে নট পারমিটেড, এনপি মানে নট পারমিটেড। তাহলে এইটা অনুযায়ী আমরা দেখতে পারবো যে কোন বিল্ডিং স্ট্রাকচার বা কোন বিল্ডিং টাইপটা আমি মানে ফোর্স রেজিস্টিং সিস্টেমটা আমি নিতে পারবো। এখানে যদি স্পেশাল মুভমেন্ট রেজিস্টিং ফ্রেম নেই তাহলে এখানে কোনো লিমিট নেই, হাইট লিমিট দেয়া নাই, এর মানেই আমি এই রেসপন্স রিডাকশন ফ্যাক্টর আর এর মান হবে 8, আর এখানে সিস্টেম ওভারস্ট্যান্ড ফ্যাক্টর হবে 3, আর সিডি এর ভ্যালু 5.5, ডিফ্লেকশন অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর, এগুলো ইটাপসি ইনপুট করা লাগে, কিন্তু ক্যালকুলেশনে এই দুইটা ভ্যালু লাগে না, লাগে হলো আমার এই যে রেসপন্স রিডাকশন ফ্যাক্টর। তো এখান থেকে রেসপন্স রিডাকশন ফ্যাক্টর পাওয়ার পরে জেড আই সিএস বাই আর ইন্টু 2/3, এটার মাধ্যমে এসে পাইলাম, এসে থাকলে ভি ইজ ইকুয়াল টু এস এ ডাব্লিউ সমান কি আমার এখানে আমি বেস শেয়ারটা ক্যালকুলেশন করতে পারবো। তো লোডটা যখন বেজে আসছে, বেজে আসলেই কিন্তু আমার শেষ না, এই লোডটাকে আমার প্রত্যেক স্টোরিতে ভাগ করে দিতে হবে। তো স্টোরি ফোর্সের ক্ষেত্রে আমার ইকুয়েশন হলো ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশন অফ ল্যাটারাল ফোর্সেস, এফ এক্স ইজ ইকুয়াল টু ভি ডাব্লিউ এক্স এইচ এক্স কে ডাব্লিউ আই এইচ আই কে। এটা যেহেতু আমরা ম্যানুয়ালি লোড অ্যাপ্লাই করি না, ইটাপসে লোডটা আমার কোড থেকে ক্যালকুলেশন হয়, সেক্ষেত্রে আমার এই কোন স্টোরিতে কত ফোর্স এটা ক্যালকুলেশন করার অতটা দরকার হয় না। আমি যদি বেস শেয়ার ঠিক থাকে, ইটাপসের বেস শেয়ার আর আমার ম্যানুয়াল ক্যালকুলেশনের বেস শেয়ার যদি ঠিক থাকে, তাহলে এইটা অটোমেটিকলি ঠিকই থাকে। তো আমার যে ইকুইভ্যালেন্ট স্ট্যাটিক অ্যানালাইসিসের যেই প্রসিডিউরটা, এটা তোমাদেরকে এখানে দেখাইলাম। এরপরে আমরা যদি ইটাপসে যাই, আমাদের যে ফাইলটা, ঠিক আছে, তো এখানে গেলে এখানে এই লোড প্যাটার্নটা ডিফাইন করার জন্য আগে আমরা আনলক করে নিলাম, তারপরে এখানে ডিফাইন লোড প্যাটার্নস,
এখানে দেখবা যে ইকিউ এক্স থেকে নান করা ছিল, তো আমরা এইটাকে চেঞ্জ করে মডিফাই করে আমরা 7 ASC 705 নিয়ে আসবো, মডিফাই লোড। এর পরেরটাও ASC 705 মডিফাই লোড। এইটা কিন্তু মডিফাই লোড করলাম মানে শুধুমাত্র আমার কোডটা এখানে অ্যাসাইন হয়েছে, কিন্তু লোড কত সেটা দেওয়ার জন্য এখানে যেতে হবে মডিফাই ল্যাটারাল লোড। এটার ভিতরে গেলে তোমরা এখানে যে ডায়লগ বক্সটা দেখবা সেটা ভালোভাবে বুঝতে হবে। এখানে ডিরেকশন অ্যান্ড এক্সেন্ট্রিসিটি, ডিরেকশন হলো এক্স ডিরেকশন, বাট এ প্লাস এক্সেন্ট্রিসিটি মাইনাস এক্সেন্ট্রিসিটি এইটা কি? তো এখানে তোমার 6টা ডিরেকশনই অ্যাপ্লাই করা আছে, কিন্তু আমরা এক্স এবং ওয়াইকে যেহেতু আলাদাভাবে করছি, এক্স ডিরেকশনের যে লোড সেটা শুধুমাত্র এক্স ডিরেকশন সিলেক্টেড থাকবে। এখানে এক্সেন্ট্রিসিটিটা কি আসলে, এখানে আমি একটু লোডটার ব্যাপারটা এখানে এক্সেন্ট্রিসিটিটা একটু দেখাই। eccentricity paint, তো তোমার এইটা যদি বিল্ডিংটা যদি এইটা হয়, এর সেন্ট্রয়েড কোথায়? এর সেন্ট্রয়েড ধরলাম এখানে। তো এই সেন্ট্রয়েড বরাবর যদি তোমার লোডটা অ্যাপ্লাই হয়, এই সেন্ট্রয়েড বরাবর যদি লোডটা অ্যাপ্লাই হয় সেটা হলো ইএক্স। এই যে মানে এক্স ডিরেকশন, ডিরেক্টলি এক্স ডিরেকশন। বাট এই সেন্টার থেকে যদি এক্সেন্ট্রিক্যালি মানে কনসেন্ট্রিক ছিল, এই এক্সটা ছিল কনসেন্ট্রিক, আর এই যে আমার এক্সেন্ট্রিসিটি অ্যাপ্লাই করছি সেটা যদি, সেইটা কীভাবে হলো, এটা হলো জাস্ট এইটা প্লাস এক্সেন্ট্রিসিটি মানে হলো এক্স ডিরেকশন থেকে উপরের দিকে প্লাস এক্সেন্ট্রিসিটি, মানে এই ডিরেকশনটা যদি আমার 5% হয় এক্সেন্ট্রিসিটি, এটা হলো 5%, তাহলে এইখান দিয়ে যে লোডটা যাবে এটা হলো প্লাস এক্সেন্ট্রিসিটি। আর এই ডিস্টেন্সটা যদি ওর 5% হয়, 5% কিসের? টোটাল ডিস্টেন্সের 5%, টোটাল লেন্থের 5%। তো এক্সেন্ট্রিসিটি রেশিও যদি এটা হয়, তাহলে এখান দিয়ে যে লোডটা যাবে সেটা হলো মাইনাস এক্সেন্ট্রিসিটি। এই তাহলে এই প্লাস এক্সেন্ট্রিসিটি মাইনাস এক্সেন্ট্রিসিটি এটা তোমরা বুঝছো। আর ওয়াই ডিরেকশন ক্ষেত্রেও সেম, ওয়াই ডিরেকশনে যখন লোডটা অ্যাপ্লাই হবে তখন প্লাস এক্সেন্ট্রিসিটি হলো, এইটা যদি ওয়াই ডিরেকশন হয়, আমি যদি আবার একটু দেখাই, তাহলে এই দিক থেকে লোডটা অ্যাপ্লাই হবে। তো এখানে প্লাস এক্সেন্ট্রিসিটি হবে এই পাশ দিয়ে, ডান পাশ দিয়ে, আর মাইনাস এক্সেন্ট্রিসিটি হবে বাম পাশ দিয়ে। ঠিক আছে, তো এখানে এক্সেন্ট্রিসিটি রেশিও অল ডেপথস এটা থাকবে কতটুকু, 0.05। আর এখানে এই টাইম পিরিয়ডটা আমরা তিনভাবে দিতে পারি, অ্যাপ্রক্সিমেট, আর একটা হলো প্রোগ্রাম ক্যালকুলেটেড, আর একটা হলো ইউজার ডিফাইন্ড। তো আমরা প্রোগ্রাম ক্যালকুলেটে যদি যাই সেক্ষেত্রে আমার 0.016 আর 0.09, এইটা কি, এই ভ্যালুগুলো কিসের ভ্যালু? এটা হলো সিটি এবং এইচএন এর ভ্যালু, সিটি এবং এম এর ভ্যালু। আমরা এখান থেকে বিএনবিসি থেকে যেটা দেখছি, আবার একটু যদি বের করি টাইম পিরিয়ড সিসমিক ওয়েট, এটার ক্ষেত্রে এই যে টাইম পিরিয়ড সিটি আর এম এর ভ্যালু এটার সাথে দেখবো একটাও মিলতেছে না। কারণ কি, এইটা হলো আমার মিটারে, মানে আমার কিলো নিউটন, এবং মিটারে যদি আমি অ্যাপ্লাই করি, মিটারে যদি আমার এইচ এর মানটা বসাই সেক্ষেত্রে আমার এইটা বসাতে হবে, মানে এমকেএস পদ্ধতিতে বা এসআই ইউনিট পদ্ধতিতে। আর যদি আমি এফপিএস এ করি, এফপিএস এর ক্ষেত্রে এই ভ্যালুটাই কনভার্ট হয়ে যায় 0.016 আর 0.9। ঠিক আছে, এখানে 0.9টা ঠিক আছে, কিন্তু 0.046 এটা যদি তুমি কনভার্ট করতে চাও, 0.016 কীভাবে আসলো? এটা হলো 3.28 দিয়ে মেবি যদি আমি ভাগ দিই তাহলে আসার কথা, বা এটা এতটা ক্যালকুলেশন তোমরা লাগবে না, তারপরে তোমরা এটা মনে রাখবে আর কি। এটা হলো এফপিএস 0.016। তো এইভাবে আমরা ক্যালকুলেট করতে পারি, অথবা আমরা ইউজার ডিফাইন্ড মানে আমি এক্সেলে ক্যালকুলেশন করে তারপর নিয়ে আসতে এখানে বসাইতে পারি। এইটাই হলো বেস্ট পদ্ধতি। তুমি যখন এক্সেলে ক্যালকুলেশন করবে তখন বেস শেয়ারের ডিফারেন্সটা খুব কম আসবে আর কি। তো আমরা আপাতত এইটা রাখলাম, তারপর আমরা ক্যালকুলেশনটা দেখব। স্টোরি রেঞ্জ মানে কোন স্টোরি থেকে কোন স্টোরিতে তুমি ফোর্সটা অ্যাপ্লাই করবা। তো
এখানে স্টেয়ার রুফ যেটা বলছিলাম যে আমার ফুল সাইজ স্টোরি যতগুলো আছে সেগুলো আমার আর্থকুয়েক লোড এবং উইন্ড লোড অ্যাপ্লাই হবে। এখানে বেস থেকে রুফ পর্যন্ত আর্থকুয়েক লোডটা অ্যাপ্লাই হবে, সেই জন্য আমি এখানে স্টোরি রেঞ্জ সিলেক্ট করে দিয়েছি। তারপরে ফ্যাক্টরসের ক্ষেত্রে প্রথমে আছে রেসপন্স মডিফিকেশন ফ্যাক্টর, আর তারপর আছে সিস্টেম ওভার স্ট্রেন্থ ফ্যাক্টর ওমেগা, যেটা আমরা দেখলাম এই যে লাস্ট যে টেবিলটা দেখলাম সেখান থেকে। আর ডিফ্লেকশন অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর আছে 5.5। ইম্পর্টেন্স ফ্যাক্টরটা আমাদের দেখা হয় নাই এখানে। ইম্পর্টেন্স ফ্যাক্টরস ফর বিল্ডিং, এখানে অকুপেন্সি ক্যাটাগরি আমরা তো প্রথম দিন দেখছিলাম যে কি কি ধরনের অকুপেন্সি থাকে, তো সেই অনুযায়ী 1 and 2 এর জন্য ইম্পর্টেন্স ফ্যাক্টর 1, এবং অকুপেন্সি ক্যাটাগরি 3 এর জন্য ইম্পর্টেন্স ফ্যাক্টর 1.25, 4 এর জন্য 1.5। তাহলে একটা জিনিস খেয়াল করো যে এখানে যে সিসমিক লোডটা আমরা ধরছি, তুমি যদি ক্যালকুলেশনটা জাস্ট দেখো যে জেড আই সিএস বাই আর, তো আই এর মানটা 1.5 গুণ হয়ে যাইতেছে কখন, যখন অকুপেন্সি ক্যাটাগরি 4 হয়। মানে তোমার যখন একটা ইমার্জেন্সি হসপিটাল বা ফায়ার সার্ভিস স্টেশন এইগুলো যখন থাকবে তখন এর লোড 1.5 গুণ হয়ে যায়, 50% বাইরে যায় আর্থকুয়েক লোড। মানে 50% আমি সেফটি ধরে করতেছি। এটা হলো এরপরে কোথায় ছিলাম, সিসমিক ওয়েট। আচ্ছা, এরপরে এখানে আর কি ভ্যালু আছে, এখানে ইম্পর্টেন্স ফ্যাক্টর তো দেখলাম, তারপরে এই পাশে কিছু ভ্যালু আছে 0.2 সেকেন্ড। এখান থেকে আমরা ইউএসজিএস ডাটাবেস থেকে আমরা নিব না, ল্যাটিটিউড অ্যান্ড লঙ্গিটিউড দিলে এখানে অটোমেটিকলি আর্থকুয়েকের ডাটা নিয়ে নেবে, জিপ কোড দিলেও নিবে। এটা আমেরিকার বা অন্যান্য বিভিন্ন দেশের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, কিন্তু বাংলাদেশের ডাটাগুলো এখানে হয়তো নাই। আমরা ASC 705 অনুযায়ী আমাদের জোন এবং সয়েল টাইপ অনুযায়ী এই ডাটাগুলো অ্যাপ্লাই করব। এখানে 0.2 সেকেন্ড এক্সপেক্টাল অ্যাক্সিলারেশন SS, 1 সেকেন্ড এক্সপেক্টাল অ্যাক্সিলারেশন S1, টাইম পিরিয়ড, ট্রানজিশন পিরিয়ড, লং পিরিয়ড, ট্রানজিশন পিরিয়ড, তারপরে সাইড ক্লাস, এই ভ্যালুগুলো আমাদেরকে ম্যানুয়ালি অ্যাপ্লাই করতে হবে। তো এই যে 0.2 সেকেন্ড মানে SS এবং S1 এর ভ্যালুটা আসে জোন থেকে, আর এই যে FA আর FB এর ভ্যালুটা আসবে সয়েল টাইপ থেকে। তো এইটা কোথায় পাবো, এইটা আছে বিএনবিসির এই যে অ্যাপেন্ডিক্স সিতে গেলে আমাদের একটা টেবিল আছে, সেই টেবিল থেকে এই যে জোনের উপর ভিত্তি করে, এখানে কিন্তু শুধুমাত্র মানে গভর্নিং ফ্যাক্টর হলো জোন, তো জোনের উপরে ভিত্তি করে আমরা কি কি পাবো, SS এবং S1 এর এই যে দুইটা মান, সেই মান দুইটা এখান থেকে নিয়ে যাব। যদি জোন 2 হয় তাহলে 0.5, 0.2, এবং সাইড ক্লাসের উপর ভিত্তি করে আমার আসে কি FA আর হলো FV। তো সাইড ক্লাস যদি SC হয় সেক্ষেত্রে 1.15, আর এই যে SC হইলে এখানে FV এর মান 1.175। তো এই জোন 2 এর জন্য এগুলো সব জোনের জন্য সেম, কিন্তু দেখো জোনের উপর ভিত্তি করে এটা ভেরি করে নাই, কিন্তু এইটা জোনের উপর ভিত্তি করে ভেরি করছে, এটা হলো সয়েল টাইপের উপর ভিত্তি করে ভেরি করছে। তো এখানে আমরা যখন এই ভ্যালুগুলো পাইলাম তখন এইখানে বসাইতে হবে। কীভাবে বসাবো, এখানে জাস্ট ইনপুট করবা 0.5, 0.2, তারপরে এই যে লং পিরিয়ড ট্রানজিশন পিরিয়ড এটা 2 সেকেন্ড করবা। তারপরে আছে কি সাইড ক্লাস হলো এফ কেন, সাইড ক্লাস ABCDE আছে, তো আমরা ম্যানুয়ালি ডাটাটা বসাইতে চাই, এফ এর ভ্যালুটা ম্যানুয়ালি যদি বসাইতে চাই এই ABCD এর জন্য এটা বসানো সম্ভব, তাহলে আমরা এফ যদি সিলেক্ট করি তাহলে এখান থেকে ম্যানুয়ালি বসাইতে পারবো। যেমন এফ এর ভ্যালু কত পাইছি 1.15, আর এফ এর ভ্যালু 1.725। এই হলো আমার টোটাল আর্থকুয়েকের ডেটাবেস। মানে আমি এইটা অ্যাপ্লাই করলে বা এইচআর ডিফেন্স থেকে আমি যদি টাইম পিরিয়ডটা ক্যালকুলেশন করে অ্যাপ্লাই করি তাহলে আমার ইকুইভ্যালেন্ট স্ট্যাটিক মেথডে অ্যানালাইসিস মেথডে আমার আর্থকুয়েক লোড অ্যাপ্লিকেশন হয়ে যাবে। তো এখানে আমার একটা বিষয়ই বাকি আছে, সেটা হলো টাইম পিরিয়ডটা ক্যালকুলেশন, এবং আমার বেস শেয়ারটা এইটার মাধ্যমে যে বেস শেয়ার আসে সেটা ম্যানুয়ালি ক্যালকুলেটেড বেস শেয়ারের সাথে মিলাতে হবে। তাহলে আমরা প্রথমেই এক্সেল শিটে চলে যাই। এক্সেল শিটে সিসমিক লোড বিএনবিসি 2020 এই এক্সেলটার ভিতরে গেলে আমাদের অনেকগুলা এখানে
ট্যাব আছে। তো প্রথম ট্যাবটা কি আছে, জোন অ্যান্ড ইম্পর্টেন্স ফ্যাক্টর। তোমাদের এই যে জোন যে ফ্যাক্টরগুলো এগুলো মোটামুটি মাথায় থাকতে হবে। দেখা যাচ্ছে অনেক সময় চাকরির ভাইও এই জোন ফ্যাক্টরগুলো জিজ্ঞাসা করে যে অমুক জেলার জোন ফ্যাক্টর কত, বা সিসমিক জোনগুলোকে কিভাবে ভাগ করা হয়েছে, কোন কোন অঞ্চল কত জোনের ভিতরে আছে। তো তোমরা এখানে একটু এইগুলো নিয়ে বারবার ম্যাপটা একটু দেখবা, জিনিসটা যাতে ভুল না হয়। এখানে সিসমিক জোন কোফিসিয়েন্ট যদি দেখো টেবিলে দেয়া আছে একটা, আবার আমরা যদি ম্যাপ থেকে নিতে চাই ম্যাপেও দেয়া আছে একটা। তো ম্যাপ থেকে নেওয়াটাই সবচেয়ে ওয়াইজ ডিসিশন, টেবিল থেকে নেওয়াটা আসলে সবসময় কারেক্ট হবে না। যেমন এই গাজীপুরের উদাহরণই যদি দেও, এই যে গাজীপুর পুরো জেলাটা দেখো কতটুকু আহ, দুইটা জেলার দুইটা জোনের ভিতরে পড়ছে। গাজীপুর জেলাটা, এইটা গাজীপুরের বাউন্ডারি, এটা জোন দুইটার ভিতরে পড়ছে। এই পাশটা হলো টুঙ্গি, এই পাশটা পুরা গাজীপুর। পুরা গাজীপুরটা পড়ছে এই যে জোন 3 এর ভিতরে, নরসিংদী, গাজীপুর, ব্রাহ্মণবাড়িয়া, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া, হ্যাঁ, গাইবান্ধা, রংপুর, লালমনিরহাট, এগুলো সব জোন 3 এর ভিতরে পড়ছে। আর মানে এটা এই জোন 3 মানে হলো সিভিয়ার। হুম, এই জোনের যে ক্যাটাগরিগুলো এগুলো দেখো, লো, মডারেট, সিভিয়ার, ভেরি সিভিয়ার। তাহলে লো সিসমিক ইন্টেন্সিটি কোথায় আছে, সিসমিক ইন্টেন্সিটি লো হলো বরিশাল, ভোলা, হ্যাঁ, এখান থেকে খুলনার কিছু অঞ্চল, হ্যাঁ, এইগুলো হলো। এরপর রাজশাহীও আছে। তো আমাদের এই অঞ্চলটা হলো লো সিসমিক ইন্টেন্সিটি। এরপরে আছে মডারেট, মডারেট আছে হলো ঢাকা, চাঁদপুর, এদিকে কুমিল্লা, এদিকে নাটোর, তারপরে নওগাঁ, এই অঞ্চলগুলোর জোন 2। এরপরে জোন 3 আছে, এখানে টাঙ্গাইল, গাজীপুর, নরসিংদী, আর এদিকে আছে চিটাগাং পুরাটা। আর এরপর আছে জোন 4, জোন 4 হলো সিলেটের অঞ্চলটা পুরোটাই জোন 4। এদিকে শেরপুর, ময়মনসিংহ থেকে শুরু করে কিশোরগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জ সবগুলো জোন 4-এ। তো এই যে ভ্যালুটা তুমি এই যেমন টাঙ্গাইল আছে কোথায়, জোন 3-তে। আবার গাজীপুরেরও কিন্তু মেজর অংশ জোন 3-তে আছে। দেখো সিরাজগঞ্জের কিছু অংশ জোন 3-তে আছে। আমরা এই তিনটে জেলায় আমরা উদাহরণ হিসেবে নেই। এখানে প্রথমে হলো গাজীপুর। দেখো গাজীপুরে ধরছে জোন 2 মানে 0.2 জোন ফ্যাক্টর। আবার 0.2 কার জন্য, এই যে 2 এর জন্য। কিন্তু গাজীপুরের মেজর অংশ কোথায়, 3-তে পড়ছে। তারপরে আবার দেখো টাঙ্গাইলের কথা যদি ধরো, টাঙ্গাইল কই, টি, এটা জোন 3-তে ধরছে, কিন্তু কিছু অংশ জোন 2-তেও আছে। আবার আমরা দেখলাম টাঙ্গাইলের পরে সিরাজগঞ্জটা দেখি একটু, জোন 3। মানে আমাদেরকে ম্যাপ অনুযায়ী যদি আমরা সিলেকশনটা করি তাহলে আমাদের জন্য ওয়াইজ হবে। যেমন এইখানে জোন 2 আছে কিন্তু আমি জোন 3 ধরে করে দিলাম, মানে এখানে আমার লোডের পরিমাণ অনেক বেশি বাইরে যাইতেছে, তাই না? 10%-এর মতো লোড এক্সট্রা অ্যাড হইতেছে। তো আমরা এখানে এই জোনগুলো এই ম্যাপ থেকে বা টেবিল থেকে, দুইটা থেকে নিতে পারি। ম্যাপ থেকে নেওয়াটা হলো ওয়াইজ ডিসিশন। তারপরে আমরা দেখতে পেতেছি এখানে ইম্পর্টেন্স ফ্যাক্টর একটা বিষয় আছে। তো এই ইম্পর্টেন্স ফ্যাক্টর আমি দেখাইছি যে যদি আমাদের অকুপেন্সি ক্যাটাগরি 1-2 হয় তাহলে 1, 3 হইলে 1.25, 4 হইলে 1.5। এইগুলো কিসের, এগুলো হলো আমার এখান থেকে যাতে ভ্যালুগুলো নিতে পারে ক্যালকুলেশনের জন্য, সেই জন্য এগুলো এখানে জাস্ট ডাটাগুলো ইনপুট করা। তো এখানে আর্থিক লোড ক্যালকুলেশনের জন্য আমার যেই ট্যাব সেটা হলো এইটা। এখান থেকে আমরা যদি বেসিক্যালি যেভাবে ক্যালকুলেশনটা করছি, সেখানে প্রথমেই আমার কিছু ইনপুট করতে হবে ডাটা। প্রথমে আছে বিল্ডিং হাইট। তো আমাদের বিল্ডিং হাইট কত, 3 তলা বিল্ডিং এর জন্য কত রাখছিলাম, 3 তলা বিল্ডিং এর 30 ফিট। আর হইলো বটম স্টোরি কত, এটা যদি আমরা দেখি এখানে এই 6 ফিট, আর হইলো এখানে 30 ফিট, 36 ফিট। তোমরা কি সবাই আসো, খেয়াল করতেছো? জি ভাই। ক্লাস কি বুঝতেছো না? বুঝতে অসুবিধা হলে বলবা। আচ্ছা ভাই। জি ভাই, অবশ্যই অবশ্যই। দেখো এখানে যে আমরা ডাটাগুলো ইনপুট করব, প্রথমে আছে আমাদের
বিল্ডিং হাইট, তো বিল্ডিং হাইট আমরা দিলাম 36 ফিট। এরপরে এই জায়গাটা ধরলাম যে ঢাকার ভিতরে বিল্ডিংটা হবে, সেখানে তোমরা এই যে এইগুলো প্রেস করলে, তুমি এখানে স্ক্রলিং করলে সবসময় উপর নিচে যেতে পারবা না, এখানে তুমি এই প্লেসগুলোর নামগুলো তুমি এখানে দেখতে পাইতেছো। আমরা ঢাকা দিব BCD, ঢাকা। এরপরে বিল্ডিং স্ট্রাকচার ইম্পর্টেন্স ফ্যাক্টর। টপ পর্যন্ত নিব নাকি শুধু রোপ জি, পর্যন্ত? বিল্ডিং হাইট কি ওয়াটার ট্যাঙ্কের টপ পর্যন্ত নিব নাকি রোপ পর্যন্ত? না না, বিল্ডিং হাইটটা সবসময় তোমার ফুল স্টোরি যেই পর্যন্ত আছে, মানে রূপ পর্যন্ত, এর উপরে না। স্টেয়ারের যেই স্টেয়ার কেজের উপরে যে সিলাকোটা বা তোমার ওয়াটার ট্যাঙ্ক যাই থাকুক, বা অল্প একটু জায়গা আছে আলাদা একটা করা, কিন্তু ওইগুলো নিবা না। ওইগুলো নিলে ওইটার উপরে ফুল লোডটা চলে আসে। নিতে হবে ফুল স্টোরি যে পর্যন্ত আছে। তুমি 3 স্টোরির বিল্ডিং ওই 3 তলার রূপ পর্যন্ত নিতে হবে। এটা কি ভাই একদম ফাউন্ডেশন লেভেল থেকে? হ্যাঁ, ফাউন্ডেশন থেকে। এই যেমন এই 6 ফিট নিছি, বেস থেকে 6 ফিট হলো গ্রেড পর্যন্ত, তার উপরে হলো তোমার 3 তলা 30 ফিট, তাহলে 36 ফিট। ঠিক আছে। এরপরে তোমার এই স্ট্রাকচার ইম্পর্টেন্স ক্যাটাগরি, এইটা যেহেতু আমাদের রেসিডেন্সিয়াল বিল্ডিং, এটা অকুপেন্সি ক্যাটাগরি 2। এই অকুপেন্সি ক্যাটাগরিটা তোমরা আবার দেখবা এই যে ইন্ট্রোডাকশনের ভিতরে, চ্যাপ্টার 2 এর ইন্ট্রোডাকশনের ভিতরে প্রথম দিন তোমাদের দেখাইছিলাম, প্রথম দিন বা দ্বিতীয় দিন বিএনবিসি সম্পর্কে যেদিন একটু ডিসকাশন করছি। তো এখানে সয়েল টাইপ আছে কি, সয়েল টাইপটা আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি SC। তারপরে CMRFটা কি, বিল্ডিং টাইপ। আর একটা হলো ফোর্স রেজিস্টিং সিস্টেম ফ্রেম, মানে এই ফ্রেমটা হলো SMRF। মানে CMRF আর SMRF দুইটা গোলাই ফেলাবে না। CMRFটা মূলত বিল্ডিং টাইপ। বিল্ডিং টাইপ কি, কংক্রিট মুভমেন্ট নাকি তোমার স্টিল মুভমেন্ট রেজিস্টিং ফ্রেম, এইটা হলো যে তুমি CMRF বা বিল্ডিং টাইপ থেকে পাবা। তো CMRFটা সিলেক্ট করবে। এখানে যদি তুমি দেখো চার ধরনের আছে। একটা হলো SMRF, CMRF, EBSF। EBSF মানে এক্সেন্ট্রিক্যালি ব্রেস ফ্রেম সিস্টেম। তো এটার জন্য আমরা CMRFটা সিলেক্ট করবো কংক্রিট মুভমেন্ট রেজিস্টিং ফ্রেমের ক্ষেত্রে। তারপরে ডিজাইন ক্যাটাগরিটা কি আসে সেটা আমরা এখান থেকে দেখবো, যে CMRF থেকে মানে SC এবং জোন 2 হলে ডিজাইন ক্যাটাগরির কি আসে সেটা আমরা বসাবো। সিও আসে, ডিও আসে, তো আমরা সিটা যদি বসাই। তারপরে SMRF হলো ফোর্স রেজিস্টিং সিস্টেম, যেটা সিসমিক ফোর্স রেজিস্টিং সিস্টেম, SMRF, IMRF এবং OMRF। তো এটার জন্য SMRF ধরবা নাকি IMRF করবা সেটা তুমি এখানে সিলেক্ট করবা। তো এখানে রেসপন্স রিডাকশন ফ্যাক্টর, এইটা ওই অনুযায়ী নিয়ে আসবা, দেখে নিয়ে আসবা কত আসে। হ্যাঁ, তারপরে এই যে অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর, ওভার স্ট্রেন্থ ফ্যাক্টর, এগুলো নিয়ে আসবা। আর বিটার মান 0.15, এটা আমি দেখাবো বিটার মানটা, এটা কিসের ক্যালকুলেশন লাগে এটা দেখাই দেব। এবার আসে জোন কোফিসিয়েন্ট। দেখো এখানে VLOOKUP দিয়ে নিয়ে আসছে জোন কোফিসিয়েন্ট। আমি যেহেতু ঢাকা সিলেক্ট করছি, এটার জন্য জোন কোফিসিয়েন্ট কত, এটা কোথা থেকে নিয়ে আসছে দেখো, VLOOKUP C27 Z&I থেকে নিয়ে আসছে, বুঝছো। তো Z&I তে আমরা যদি যাই, এটা যদি দেখাই যে কোথায় আছে এই Z&I, এই যে টোটাল এটা আছে, এখান থেকে রেফারেন্স করে নিয়ে আসছে এটা, এই টোটাল টেবিলটা থেকে, যে আমার কোন জেলা আসলে কত হবে সেটা এই টেবিলটা VLOOKUP এর মাধ্যমে নিয়ে আসতে হয়। তোমাদের কি একবার দেখাই দেবো এটা? ভাই আপনি যেভাবে এখানে ফর্মুলাগুলো ডেভেলপ করছেন, আমরা তো ভাই এক্সেলে তত জানা নাই বা এগুলো তো আচ্ছা হ্যাঁ, দেখো তাইলে আমরা যদি VLOOKUP ইউজ করি, এখান থেকে কিছু নাই, ইজ ইকুয়াল টু, ও আচ্ছা, এখানে যে বিষয়গুলো এইটা কিভাবে নিয়ে আসছি সেটা দেখাই। এখানে যে লিস্ট আছে তাই না, তুমি যদি কোনো কিছু লিস্ট করতে চাও তাহলে এরকমের ইটাই, ওই সেলটায় যাওয়ার পরে দেখবা যে এখানে ডেটার ভিতরে আছে ডেটা ভ্যালিডেশন। এটা হলো ডেটা ভ্যালিডেশন। তো ডেটা ভ্যালিডেশনে গেলে এখানে দেখবা যে লিস্ট, এনিভ্যালু থেকে তুমি লিস্টে যাবা। তো লিস্ট দিলে এখানে যদি তুমি সিলেক্ট করো, হ্যাঁ, সিলেক্ট করলে এইটা সিলেক্ট করা মানে হলো তুমি কোন জায়গা থেকে লিস্টটা নিয়ে আসতে চাও। যেমন আমি যদি এই চারটার ভিতরে লিস্ট নিয়ে আসতে চাই, তাহলে এই চারটা প্রেস করে তারপরে সিলেক্ট করব। যেমন এইভাবে প্রেস করে ধরে সিলেক্ট করব, এই চারটা সিলেক্ট করলাম।
তারপরে এন্টার দিলাম, এন্টার দেওয়ার পরে ওকে দিলাম। তো তারপরে এখানে এই যে একটা ড্রপ ডাউন মেনু চলে আসছে, এখান থেকে আমরা যে কোনো একটা ভ্যালু এখানে সিলেক্ট করতে পারি। লিস্টটা এইভাবে আনতে হয়। তো এইভাবে প্রত্যেকটা ভ্যালুর ক্ষেত্রে, এই যে প্রত্যেকটার ক্ষেত্রে লিস্টে এখানে নিয়ে আসছি। হ্যাঁ, যেমন এই ঢাকার এই লিস্টটা কীভাবে আনছি, এই যে ডেটা ভ্যালিডেশন তোমরা যদি দেখো এখানে ডেটা ভ্যালিডেশন, এই লিস্ট লিস্ট কোথায় আছে, জেড অ্যান্ড আই, এটা আমরা আবার নিয়ে আসি, সমস্যা নেই। জেড অ্যান্ড আই এই জায়গা থেকে দেখো, এই যে টোটাল যে লিস্টে আছে এখান থেকে সিলেক্ট করবা, সিলেক্ট করে এন্টার দিলে এখানে তোমার ডাটাটা নিয়ে নিবে, ওকে দেবে। তারপরে তুমি এখান থেকে এই ভ্যালুগুলো নিতে পারবা, কোন মানে জেলার জন্য কত, বা এই জেলার নামগুলো এখানে নিয়ে নিতে পারবা। এভাবে লিস্ট গেল। তারপরে যেটা দেখাচ্ছিলাম যে ভি লুকআপ, তো ভি লুকআপে কী করবা, এর ভি লুকআপ মানে তোমার যে কোনো জায়গা থেকে একটা ভ্যালু, ভি লুকআপ মানে ভ্যালু লুকআপ মানে তোমার ভ্যালুটা নিয়ে আসবে। হ্যাঁ, তাহলে ভি লুকআপ, ভি লুকআপ ভি এর লেখার পরপরই কিন্তু তোমার এই চলে আসছে। তো এরপর যদি তুমি ট্যাবে ক্লিক করো তাহলে তোমার এই টোটাল ফর্মুলাটাও নিয়ে নিল। তো ফর্মুলার ভিতরে কি আছে, প্রথমে আছে লুকআপ ভ্যালু, মানে কোন ভ্যালুটা সে দেখবে। হ্যাঁ, তো কোন ভ্যালুটা দেখাবা তুমি এখানে, যেহেতু জোনের উপরে মানে নামের উপরে ভিত্তি করে তুমি নিয়ে আসতে চাইতেছো, তাহলে সি মানে নামটা কোথায় আছে এইখানে, তো এটার উপরে ক্লিক করলা C27, এটা চলে আসলো। এরপরে আসছে কি, কমা দিয়ে আসছে টেবিল অ্যারে, মানে কোন টেবিল থেকে নিয়ে আসবে, তো এটা কমা দিলা, তারপরে কোথায় যাবা, ওই টেবিলে চলে যাবা। এটা কিন্তু ফর্মুলা ট্যাবে তোমার কাজ হইতেছে। তো এটা কোন জায়গা থেকে আনবো, জোন জেড অ্যান্ড আই থেকে, মানে জোন এবং ইম্পর্টেন্স ফ্যাক্টর এটার থেকে। তো টেবিলটার ভিতরে ওই যে বাগেরহাট থেকে শুরু করে একদম বটম পর্যন্ত এই যে দুইটা কলামই ধইরা এটা সিলেক্ট করলাম। এরপরে তোমার লুকআপ ভ্যালুর ভিতরে কি আছে, এই যে টেবিল আসছে না, এখন আবার একটা কমা দেবা, যে টেবিল অ্যারে সিলেক্ট করছো, এরপরে কলাম ইন্ডেক্স নাম্বার, মানে কোন কলাম থেকে তুমি ভ্যালুটা দেখবা। হ্যাঁ, একটা তো তুমি একটা ভ্যালুর সাপেক্ষে আরেকটা ভ্যালু পাইতে চাইতেছো, তাহলে যে ভ্যালুটার সাপেক্ষে পাইতেছো সেটা তো তুমি প্রথমেই সিলেক্ট করলা, এবং কোন ভ্যালুটা পাইতেছো সেটা কোন কলামে আছে, 2 নম্বর কলামে, এটা নাম্বার 1 কলাম, এটা নাম্বার 2 কলাম, তাহলে এখানে 2 সিলেক্ট করবা। এরপর যদি তুমি এন্টার দাও তাহলে দেখবা যে তোমার এখানে এই এটা ফর্মুলাটা চালু হয়ে গেছে, বুঝছো? এটা আস্তে আস্তে বুঝবা, একবার দুবার নিজে করলে তাহলে বুঝবা এটা। এভাবে সেমভাবে ভি লুকআপ করে স্ট্রাকচার ইম্পর্টেন্স ফ্যাক্টর নিয়ে আসছে, আমরা আবার নিয়ে আসি ভি লুকআপ, ভি লুকআপ ভি এর লেখার পরে এই ভি লুকআপ চলে আসছে, তারপরে ট্যাব প্রেস করছি, ফর্মুলাটা নিয়ে নিয়েছি। তারপরে আমি কোথা থেকে নিব, এটা হলো ইম্পর্টেন্স ফ্যাক্টর, ইম্পর্টেন্স হলো স্ট্যান্ডার্ড অকুপেন্সি, এই যে স্ট্রাকচার ইম্পর্টেন্স ক্যাটাগরিটা নিয়েছি এখান থেকে, তারপরে কমা দিছি, তারপরে টেবিলারে কোথায় আছে, জেড অ্যান্ড আই, জেড অ্যান্ড আইতে এখানে টেবিলারে আছে এসেনশিয়াল ফেসিলিটিস হ্যাজার্ডাস স্ট্যান্ডার্ড অকুপেন্সি, এই যে এগুলো আমরা সিলেক্ট করব। হ্যাঁ, সিলেক্ট করার পরে এরপরে দুইটা কলাম যেহেতু এখানে, তো একটা কলাম থেকে আমরা ডাটাটা নিব, সেটা কোন কলাম, সেটা নাম্বার 2 কলাম। এরপর এন্টার দিব, দেখব এখানে অটোমেটিকলি ইম্পর্টেন্স ক্যাটাগরি চলে আসছে। তারপরে এখানে আছে সাইট ক্লাস, সাইট ক্লাস, সাইট ক্লাসটার উপরে ভিত্তি করে এস এর মানটা তুমি এখানে নিয়ে আসতে পারবা। হ্যাঁ, তো সাইট ক্লাসের উপর ভিত্তি করে ভিলুকআপ করে এস এর মানটাও নিয়ে আসতে পারবা। এরপরে এগুলো তুমি এই যে ইস্যুর উপরে ক্লিক করলে দেখতে পাবা যে এখানে ভ্যালুর মানটা কি বুঝাইছে, যেমন V29 মানে লুকআপ ভ্যালু কোথা থেকে লুকআপ করবে, এসসি থেকে। তারপরে এর উপরে ক্লিক করলে দেখতে পাবা যে এইটা কি, এটা টেবিল অ্যারে, মানে টি অ্যান্ড এস এর ভিতরে যে টেবিলটা আছে ওই টেবিলটা সিলেক্ট করতে হবে। তারপরে তোমার F29 হলো মানে এই যে সরি টু হলো কলাম, এই যে টেবিলের ভিতরে কোন কলাম থেকে ডাটাটা নিবা। হ্যাঁ, এরপরে
এটা ফলস দিছে, ফলস না দিলেও সমস্যা নেই। এরপরে এন্টার দিলে তুমি এখান থেকে সাইট ক্লাসটা পেয়ে যাবে। সাইট ক্লাস অনুযায়ী এই যে এটা হলো সয়েল ফ্যাক্টর। এরপর আছে টাইম পিরিয়ড। টাইম পিরিয়ডটা আমরা ক্যালকুলেট করব। টাইম পিরিয়ডটা আমরা সি এন্ড এস এর ভিতরে যাই। তো এখানে আমাদের 36 আছে, এইচ এর মান কোথা থেকে নিয়ে আসছে? এই দেখো ইকিউ লোড ক্যালকুলেশন থেকে আমার যেখানে আমি অ্যাপ্লাই করছিলাম, এই যে এখান থেকেও ডাটাটা নিয়ে নিছি, ঠিক আছে। তারপরে তোমাদের একটা মানে এক্সেল আমি ম্যানুয়ালি ক্যালকুলেট করে তোমাদের দেখাবো। হ্যালো, জি ভাই। টাইম কি মনে হয় মোটামুটি শেষ না, লিমিট? জি ভাই। তো এই এইচ এর ক্যালকুলেশন মানে এইচটা তুমি ওখান থেকে নিয়ে আসলে, আর টি এর মানটা কীভাবে ক্যালকুলেট করবে? সিটি এইচ এন টু দি পাওয়ার এক্স। তাহলে সিটি এর মান একটা হলো মেট্রিকে আর একটা হলো এফপিএসে, একটা হলো মেট্রিকে। হ্যাঁ, তো এই মেট্রিকেরটা আমাদের বিএনবিসিতে দেওয়া আছে, আর এফপিএসেরটা এটা ইসে দেওয়া আছে, এসসি 705-এ দেওয়া আছে। হ্যাঁ, তো এখান থেকে তুমি 0.016 যদি হয়, সেক্ষেত্রে সিএমআরএফ এর উপর ভিত্তি করে এইচডি এর মানটা ক্যালকুলেট করে নিবে। এসএমআরএফ এর জন্য এত, সিএমআরএফ এর জন্য সিটি এইচ এন টু দি পাওয়ার এম। এই যে সিটি হইলো কি, সিটি হইলো এই মানটা সিটি, তারপর এইচ এন হইলো এই ভ্যালুটা, এটা এই যে ডলার সাইন দিয়ে মানে হলো, আমি এটা এটা দেখাই দেবো আমি তোমাদের। ডলার সাইনের বিষয়টা হলো যাতে এইটা চেঞ্জ না হয়। যেমন আমি যখন এইটা আসছি তখন ছিল এই C42 নিচে, হ্যাঁ, রেফারেন্স হিসেবে। যখন এটা C43 নিচে, কিন্তু এই ডলার সাইন দেওয়ার কারণে এইটা কিন্তু কোনো চেঞ্জ হয় না। এই একটা করার পরে আমি জাস্ট তিনটা এটা আমি ডিলিট করে দিলাম। এখন আমি যদি তিনটা নিতে চাই, এই পরবর্তীতে যে ভ্যালুগুলো আছে এটার জন্য বের করতে চাই। হ্যাঁ বলো। এই যে ভ্যালুগুলোর জন্য বের করতে চাইলে আমি যদি জাস্ট এই কর্নারে যদি ক্লিক করি, ডাবল ক্লিক, তাহলে দেখবা যে এখানে যতগুলো ভ্যালু আছে ওই ভ্যালু অনুযায়ী ও রেফারেন্স নিয়ে করে ফেলাইবে। কিন্তু যদি আমার এই যে এই চারটা যে হয়েছে, এখানে যদি ডলার সাইন না দেওয়া থাকতো, এই যে F4 টাইপের ডলার সাইন দিতে হয়, যেমন এই F4, ঠিক আছে, এখানে কোনো সাইন নাই। এরপর যদি আমি F4 চাপি তাহলে এটা কনস্ট্যান্ট হয়ে যাবে, মানে ওই সেলটা ও চেঞ্জ করবে না। তো এইভাবে আমার এই যে 0.0403 আমার কি টাইম পিরিয়ডটা ক্যালকুলেশন হয়েছে। এটা যদি আমরা এই ট্যাপসে অ্যাপ্লাই করি, এখানে ডিফাইন লোড প্যাটার্ন থেকে ইকুএক্স থেকে টাইম পিরিয়ড, এখান থেকে 0.0403 আমার টাইম পিরিয়ড। তো এইটা ওকে দেওয়ার পরে আমরা যদি এটা অ্যানালাইসিস দেই, সিমিলারভাবে একই ডাটা, এখানে কোনো ডাটার চেঞ্জ নেই। লোড কেস, সরি লোড প্যাটার্ন, এই যে ইকিউ ওয়াইয়ের ক্ষেত্রে সেম ডাটা, ইকিউ ওয়াইয়ের ক্ষেত্রে সেম ডাটা দিয়ে দিবা, শুধুমাত্র এখানে ডিরেকশনটা চেঞ্জ হবে, ওয়াই ডিরেকশন হবে, আর বাকি এখানে 0.403, আর এই বেস থেকে রূপ পর্যন্ত এটা সব সেম, এখানে 0.5। তুমি এই এসএস আর এসএন এর ভ্যালুটা ওখান থেকে নিয়ে আসবা, 0.2, তারপরে 2 সেকেন্ড, তারপরে এফ এর মান 1.15, 1.1725। ওকে দেওয়ার পরে তুমি জাস্ট এখন তোমার মাসটা কোথা থেকে দেবে, সিসমিক ওয়েটটা কোথায় ডিপেন্ড করবে, সেটা হলো মাস। ট্রানজিশন পিরিয়ডটা 2 সেকেন্ড কেন দিবেন? আচ্ছা, এটা আমি দেখাই দেবো। এটা হলো তোমার এখানে যে ফাংশনটা আছে, তোমরা যদি খেয়াল করো দেখবা যে ম্যাক্সিমাম 2 সেকেন্ড পর্যন্ত আছে। এখানে যে ফাংশনটা, এই ফাংশনটা মেইনলি 2 সেকেন্ডের পর এটা ধরা হয় যে কনস্ট্যান্ট হয়ে যায়, ঠিক আছে। মানে কতটুকুর পরে মানে এটা কনস্ট্যান্ট হবে, এটা হলো লং পিরিয়ড ট্রানজিশন পিরিয়ড। এই যে স্পেকট্রাল অ্যাক্সিলারেশন যে ফাংশন, এইটার জন্য। তো এইটা 2 সেকেন্ডেই ম্যাক্সিমাম ধরে করা হয়, মানে 2 সেকেন্ড পরে এই ফাংশনটা এই যে লিনিয়ার হয়ে যায় আর কি, এটা ইনফিনিটি পর্যন্ত চলে যায়, ভেরিয়েশন থাকে না, এই আর কি। এই ফাংশনটার কারণে ওইটা 2 সেকেন্ড ধরা হয়েছে। তারপরে আমি যেটা দেখাচ্ছিলাম যে মাস সোর্স থেকেই তুমি মূলত সিসমিক ওয়েটটা ক্যালকুলেট করবা। এখানে মাস সোর্সে গেলে তুমি দেখবা যে এখানে ডিফাইন মাস সোর্স থেকে এখানে দেখবা যে একটা মাস সোর্স ডিফাইন করা আছে, মডিফাই শো মাস সোর্স। এখান থেকে
তুমি এটা মডিফাই করতে পারবা। তুমি কোন কোন মাস নিবা, এখানে নিবা হলে স্পেসিফাইড লোড প্যাটার্নস, এডিশনাল মাস এটাও ডিসিলেক্টেড থাকবে, এখানে ইনক্লুড ল্যাটারাল মাস মানে মাঝখানে এটা ডিসিলেক্টেড থাকবে, এই দুইটা সিলেক্টেড থাকবে, শুধুমাত্র এখানে স্পেসিফাইড লোড প্যাটার্ন সিলেক্টেড থাকবে। মাস সোর্স তুমি এটার নাম চেঞ্জ করলেও পারো, না করলেও পারো। ডেড লোডের 100% যাবে, এটা অ্যাড দিবা। তারপরে পার্টিশন ওয়ালের 100%, তারপরে ফ্লোর ফিনিশের 100%, তারপরে ওয়াটার ট্যাঙ্ক লোডের 100%। আর কি আছে? আর কোনো ডেড লোড আমার নাই। যে ওয়াটার ট্যাঙ্ক যদি আমি অ্যাপ্লাই করি নাই, এইগুলো সব 100% দেওয়ার পরে এখন লাইভ লোডের কত পার্সেন্ট? লাইভ লোড যেহেতু আমি 42 PSF ইউজ করছি, মানে 2 কিলোনিউটন পার মিটার স্কয়ার, তো তাহলে এখানে কত পার্সেন্ট হবে? এই সিসমিক ওয়েটের ক্ষেত্রে যে ডিসকাশন করলাম একটা আর কি ভ্যালু 25%। 25% হবে, তাহলে 0.25। ওকে, এটা অ্যাড দিলাম। এরপরে ওকে দিয়ে আমরা জাস্ট একটা অ্যানালাইসিস রান দিয়ে দেখি কি অবস্থা হয়। এই যে অ্যানালাইসিস করার পরে বেস শেয়ারটাই হলো মূলত আমার চেক দেওয়ার মূল ভিত্তি, যে আমার আর্থিক লোড অ্যাপ্লিকেশনে কোনো ভুল হলো কিনা বা ঠিক আছে কিনা। এটা হলো আমি ম্যানুয়ালি ক্যালকুলেটেড বেস শেয়ার, আর হলো ইটাপসের সফটওয়্যারের যে বেস শেয়ার, এই দুইটা আমরা কম্পেয়ার করে দেখবো যে আসলে ঠিক আছে কিনা। তো এই দুইটা কম্পেয়ার করার জন্য তোমার এখানে লোড প্যাটার্ন থাকতে হবে, লোড কম্বিনেশন থাকতে হবে, মানে সিসমিক ওয়েট তো তুমি ডিফাইন করলা, এটার মাধ্যমে তুমি একটা বেস শেয়ার পাবা। এই দেখো টেবিলে গেলে এখানে একটা বেস শেয়ার আছে, দেখো এই যে স্ট্রাকচার আউট টেবিল, এরপরে অ্যানালাইসিস রেজাল্ট, স্ট্রাকচার আউট, সেখান থেকে বেস রিয়াকশনে গেলে এখানে এই ভ্যালুটা পাবা। এই আউটপুট কেজের উপর রাইট ক্লিক করলে কিউ এক্স প্লাস মাইনাস দেখতে পাবা। প্লাসটা নাই, প্লাসটা কেন যেন নাই, চলে গেছে। এই যে এফএক্স এর ভ্যালুটাই হলো মূলত বেস শেয়ার। তো এখন এটা তুমি কিভাবে কম্পেয়ার করবা? এটা কম্পেয়ার করার জন্য তোমার একটা লোড কম্বিনেশন করতে হবে, যেটা তোমার ওই একদম সেম থাকবে কিসের সাথে? এই যে মাস সোর্সের মতো করে থাকবে। ডিফাইন ফ্রেম সেকশন, ডিফাইন লোড কম্বিনেশনে গিয়ে অ্যাড নিউ কম্বো, এখানে দিবা সিসমিক ওয়েট, SEISMIC ওয়েট, ওয়েটে এখানে ডেড লোড, পার্টিশনাল লোড, তারপরে ফ্লোর ফিনিশ, ওয়াটার ট্যাঙ্ক লোড, তারপরে এখানে আছে লাইভ লোডের 25%। ওকে দাও, এরপর আবার রান দাও। তাহলে আমরা ওই ইসের জন্য দেখছিলাম 58, আমরা এটার ভিতরে একটু সমস্যা আছে। আজকে মনে হয় ক্লাস এতক্ষণ নিতেছে বুঝলাম না, ক্লাস তো 1 ঘন্টায় শেষ হয়ে যাওয়ার কথা। ওয়ার্নিং এ তো আসতেছে না, কাহিনী কি? কিন্তু ভাই ল্যাগিং করতেছে ভিডিও। কথা ক্লিয়ারলি শুনতে পাইতেছো না তোমরা? ভাই কথা আসে কিন্তু না ভাই, কথা বোঝা যাচ্ছে না, আটকে কি বলে আটকে আটকে। আচ্ছা, তো এটা দেখছো কিভাবে কম্বিনেশনটা তৈরি করছি? ভয়েস অ্যানালাইসিস পর্যন্ত থাক। হ্যাঁ, অ্যানালাইসিস পর্যন্ত আমরা জাস্ট এই যে বেস শেয়ারটা দেখবো, এটা এই পর্যন্তই শেষ। বেস রিয়াকশন, এটা আমরা এই যে লোড কেসটা ডিফাইন করলাম সিসমিক ওয়েট, লোড কম্বিনেশন 1125, হ্যাঁ, আর এখানে আসছে কত 51। আমরা এই দুইটা দিয়ে চেক দিতে পারি। এই আর্থিক লোড ক্যালকুলেশন, এখানে আমাদের সিসমিক ওয়েট আসছে 1125, আর হলো আসছে 51, দেখো 51.8 আসছে। তো আমাদের দুইটা কি খুব কাছাকাছি না? দেখছো, এইটা হলো বেস শেয়ার কিসের মাধ্যমে ক্যালকুলেট হয়েছে? ম্যানুয়ালি ক্যালকুলেট হয়েছে। এখানে ভি, এই যে এস এর মান হলো এই, আর এটা হলো ডাব্লিউ এর মান, এটা হলো ডাব্লিউ এর মান, সেখান থেকে এস এ ইন্টু ডাব্লিউ, তো বেস শেয়ার ক্যালকুলেট হয়েছে। আর এটা হলো ফ্রম ইটাপস, আমি ইটাপস থেকে কত পেয়েছি 51.8।
এটা 2 একটু ডিফারেন্স হয়েছে। তো এই যে পার্সেন্টেজ, এটা 2 থেকে 3% যে ডিফারেন্স হয়, এটা কিসের পার্সেন্টেজ? এটা হলো টোটাল মাসের তুলনায়, টোটাল সিসমিক ওয়েটের তুলনায় কত পার্সেন্ট বেশি শেয়ার আসছে সেটা 2% পর্যন্ত বা 3% পর্যন্ত অ্যালাউয়েবল। মানে এখানে যদি 8 আসছো, এখানে 5 আসছে, তাহলেও অ্যালাউয়েবল। তো আমাদের তো সেম আসছে, তাই না? এখানে আমরা একুরেসি মেনটেন করার ট্রাই করব, সেম পার্সেন্টেজ রাখার ট্রাই করব। ঠিক আছে? এখানে এটা রাখতে হলে একটু মডিফাই করে অ্যাকচুয়ালি টাইম পিরিয়ডটা যতটুকু অ্যাকচুয়াল আসে ওইটাই বসাতে হবে। যেমন আমরা 403 বসাইছি, এখানে হয়তো 3 এর পরে 6 আছে না কি আছে, হ্যাঁ, এই জন্য হয়তো এতটুকু ভেরিয়েশন আসতে পারে। হ্যাঁ, বলো। ভাই এখানে যদি 3% এর বেশি আসতো ইটেক্সে, তাহলে কি আমরা আবার নতুন করে মডেল করতে হবে? তাহলে আমাদের লোড অ্যাপ্লিকেশনের সমস্যা আছে, মডেল করার কোনো দরকার নেই, লোড অ্যাপ্লিকেশনে প্রবলেম। লোডগুলো আমরা চেক দিতে হবে প্রপারলি, যা হয়তো আমার এখানে ইনপুটে সমস্যা আছে, না হলে ইটপসের ভিতরে সমস্যা আছে। ঠিক আছে? লাস্ট লাস্ট পর্যায়ে কি ভাই আমরা যেটা ম্যাক্সিমাম এটা নিয়ে কাজ করবো, যে 53? ম্যাক্সিমাম মানে যে যেটা একটা ম্যাক্সিমাম 53 এটার আসলে ভিতরে, একটা 51 আসে। এটার ভিতরে জি ম্যাক্সিমামটা জি। দিয়ে তোমার কিছু নাই। এখানে ইটপসে যেটা আসছে, অ্যানালাইসিস সব ওইটা দিয়েই হবে। এটা জাস্ট তুমি চেক দিলা। যদি ভেরিয়েশনটা অনেক বেশি হয়, তাহলে তুমি আবার চেক দিবা যে কোথাও ভুল আছে কিনা। এখন তোমরা যে তোমাদেরকে যে ক্যালকুলেশনটা দেখাইছিলাম, এটা জাস্ট আর 2 মিনিটের ভিতর আমি দেখাই দিব। তো সাইড ক্লাস পাইছো, টাইম পিরিয়ড তুমি ক্যালকুলেশন করছো CT/H⁻m, এইটা তুমি ওইখানে পাইছো, এই যে টাইম পিরিয়ডের ভিতরে। এরপরে তোমার TB/TC/TD, এটা কোথা থেকে পাইছো? এটা এই যে ভ্যালু কাপ করে, এই যে আমরা দেখছিলাম যে এস এর ভ্যালুর উপর ভিত্তি করে এই যে ভ্যালুগুলো আমরা বের করতে পারবো, TB/TC/TD। এই যে TB/TC/TD এর ভ্যালু, এটা আমরা এখানে বসানো আছে কোথায় যেন, যে কোনো একটা জায়গায় বসানো আছে। তো ওইটা থেকে ডিরেক্টলি ভ্যালুটা নিয়ে আসছে, এই যে এই এখান থেকে ডিরেক্টলি ভ্যালুটা নিয়ে গেছে। এখন এই ভ্যালু এর উপর ভিত্তি করে আমরা সিএস এর মান বের করব। এই ড্যাম্পিং রেশিও 5%, আর এইটা ওই সূত্রে বসাইছে, 5% হইলে ড্যাম্পিং কারেকশন ফ্যাক্টর এইটার মান কি হয়, 1 হয়। তো তারপরে সিএস এর মানটা এই 4টা সূত্রের মাধ্যমেই বের করছে। হ্যাঁ, তো 4টা সূত্রের ভিতরে কোনটা কারেক্ট হবে সেইটা ক্যালকুলেট করবো কিভাবে? এই যে টি এর উপর ভিত্তি করে, যে 40 কোথায় আছে, 40 এই তিনটার ভিতরে কোথায় আছে, 20 চাইতে বেশি, 60 চাইতে কম, তাইলে এই টিবি এর চাইতে বেশি, টিসি এর চাইতে কম। এইটা যেহেতু আছে, দেখো এটাই ভ্যালু শো করতেছে, আর বাকিগুলো জিরো দেখাইতেছে। এটা কেন জিরো দেখাইছে? এটা ইফ অ্যান্ড এই যে ফর্মুলা ইউজ করছে, মানে এটা হলো তোমার ইসের ফর্মুলা, মানে লজিক্যাল ফর্মুলা। লজিক্যাল ফর্মুলায় তুমি যদি বলো যে এইটা যদি হয় তাহলে কারেক্ট, না হলে ফলস, এরকমের বিষয়। তো এই ইফ অ্যান্ড জিরো ইজ লেস দেন টি, আর কি বলছে, টি ইজ লেস দেন টিবি। তো এই টিবির চাইতে যদি ছোট হয় এবং জিরোর চাইতে যদি বড় হয়, তাহলে এই C50 ভ্যালু করবে, আর না হলে জিরো দেখাইবে। এই জন্যই জিরো দেখাইছে, যেহেতু টি এর মানটা এই দুইটার ভিতরে নাই, সেই জন্য জিরো দেখাইছে। তিনটেই জিরো দেখাইছে, মানে এইটা নিছে। এখন এই তিনটে থেকে সিএস এর মানটা আমি কিভাবে নিছে, এইখানে সিএস এর মানটা সাম অফ দ্য ক্যালকুলেশন এইভাবে করে নিয়ে নিচ্ছে, যেহেতু সবগুলো জিরো, সামেশন করলে এইটাই আসবে। এরপরে সিএস থেকে এই এসি ক্যালকুলেশন করছে, এসি ক্যালকুলেশন 2/3 অফ এই যে ZI/CS/R। ঠিক আছে? এই ক্যালকুলেশন ওই যেটা তোমাদের ম্যানুয়ালি বিএনপিসি দেখাইলাম, এখানে একই রকমের ক্যালকুলেশন আছে। আর এখানে আছে একটা, এই যে এই ভ্যালুটা হলো তো এটা, হ্যাঁ, এটার দরকার নাই এইভাবে। এখান থেকে বি ইজ ইকুয়াল টু SAW, সেটা থেকে তোমরা এই চেকটা দিবা। এরপরে আছে রেসপন্স স্পেকট্রাম, এটা আমরা একদম শেষে শিখব এই এক্সেলের ভিতরে, এর বাইরে আর কিছু নাই। এখান থেকে ইটাপসের ডাটাগুলো দিবা। এখানেই আবার আছে তোমাদের এই যে দেখাইলাম বিএনপিসি থেকে অ্যাপেন্ডিক্স সি এ যে ভ্যালুগুলো আছে, SSS1, হ্যাঁ, এইগুলো এখান থেকে তোমরা নিতে পারবা, এখানে দেয়া আছে।
ভাই এখানে তো হ্যাঁ, আপনি অনেক কমপ্লেক্স ফর্মুলা ডেভেলপ করছেন দেখলাম। এখন এরকম একটা এক্সেল শিট যদি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদেরকে করাইতেন সব দ্বারা। এই উইন্ডোডেরটা সবথেকে বড়, তো ওইটা আমি দেখাই দেবো ফার্স্ট টু লাস্ট সর্বশেষ। উইন্ডোডের গাস্টিফিক ফ্যাক্টর ক্যালকুলেশন অনেক বড়। উইন্ডোডেরটা দেখলে এটা তুমি, এটা সহজ আছে, এটা খুবই কম আর কি, মানে ভলিউম হিসাব করলে, ক্যালকুলেশনে ভলিউম হিসাব করলে কম। এটা তোমাদের দেখাই দেবো উইন্ডোডের ক্ষেত্রে। এই আজকে ক্লাস তোমরা বুঝতে পারছো নাকি? এই ক্লাসটা একটু দেখবা বারবার। জি ভাই বুঝছি। জি ভাই। ভাই একটা কোশ্চেন ছিল ভাই। বলো। এরে জুবাইর, ভাই ওই যে একদম ফার্স্টের দিকে যে সয়েল টাইপ আমরা সিলেক্ট করছিলাম এসপিডি ভ্যালুর উপরে, হুম ওইখানে তো ভাই এসপিডি ভ্যালুর উপরে তিনটা সয়েল টাইপ আমরা আইডেন্টিফাই করতে পারি, বাট বাকি তিনটার জন্য আমরা আসলে কি টেস্ট করব? বাংলাদেশে তো সব জায়গায় এসপিডি টেস্টই করে। বাকি তিনটার জন্য ওই যে বললাম যে আহ, আরো বাকি যে টেস্টগুলো ওখানে করা আছে, ওইগুলো সাধারণত হয় না টেস্টগুলো। আর আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে চিন্তা করলে এখানে তোমার এই এসবি সয়েল আসে না কখনোই, এসসি আর এসডি এর ভিতরেই থাকে, যেটা এসপিডি দিয়ে তুমি কিন্তু বের করতে পারবা। বাকিগুলোয় ভেনশিয়ার টেস্ট করতে হবে, অথবা এখানে কিছু অন্য আরো কিছু স্পেশাল টেস্ট আছে। এই তিনটে টেস্টের কথা দেওয়া আছে, তো ওই বাকি দুইটা করতে হবে, বাকিগুলো যদি তুমি ডিফেন্ড করতে চাও। আর এখানে তোমার যেই বিষয়টা বাকি ছিল ওইটা দেখাই দেবো, মানে ফ্রেম স্টেজ ডিজাইনের ভিতরে যে এসসি এসবি এসডি নাকি কোন সয়েল টাইপ, এটা কিভাবে ডিফেন্ড করবে সেটা হলো এখানে আছে। এটা আমি নেক্সট ক্লাসে দেখাই দেবো। আজকে অনেক লম্বা হয়ে গেছে ক্লাস, তোমরা এই ক্লাসটা ভালোভাবে দেখো, আবার যদি না বুঝে থাকো এই সাইড ক্লাসিফিকেশন এখান থেকে তুমি এই এসসি নাকি এসডি এটা বের করতে পারো। তো ঠিক আছে, সবাই ধন্যবাদ ধৈর্য সহকারে ক্লাসে থাকার জন্য। আর কিছু কারো কোনো কথা থাকলে বলো, নাইলে ক্লাস শেষ করে দেই।